আসসালামু আলাইকুম। পরিসংখ্যান দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায় গাণিতিক প্রত্যাশার প্রথম ক্লাসে স্বাগতম। তো এই ক্লাসে আমরা গাণিতিক প্রত্যাশা রিলেটেড জিনিসপাতি দেখব। তার সাথে ভেদাঙ্ক, বিভেদা ভেদাঙ্ক আরেকটা কি যেন আছে? বিভেদাঙ্ক মনে হয় নাকি সহভেদাঙ্ক, আর তার সাথে পরিঘাত, এই কয়েকটা জিনিস দেখব। তো প্রথমে আমরা গাণিতিক প্রত্যাশা দিয়ে শুরু করি। তো এই ক্লাসটা খুবই দ্রুত শেষ হয়ে যাবে যদি তুমি আগের অধ্যায়গুলোর জিনিসপাতি জানো। যেমন এটারই আগের অধ্যায় ওই যে দৈব চলক ও সম্ভাবনা বিন্যাস, এটা প্রথম পত্রের কয়েকটা অধ্যায়, যেমন এই যে বিস্তার পরিমাপের অধ্যায়টা, তারপরে আজই যেটা শুরু করলাম ওই পরিঘাতের অধ্যায়টা, এই কনসেপ্টগুলো একসাথে করে এই অধ্যায়টা। তো খুবই সহজ লাগবে যদি অন্য সবকিছু তুমি ভালো মতো করে আসো। তো গাণিতিক প্রত্যাশা জিনিসটা কি? গাণিতিক প্রত্যাশা জিনিসটা আবিষ্কারই করেছে হচ্ছে কয়েকজন জুয়াড়ি। তারা জুয়া খেলার সময় দেখলো যে কোন একটা চলকের সাথে যদি আমি তার সম্ভাবনা গুণ করি আর তার সামেশন করে দিই, তাহলে একটা প্রত্যাশিত মান পেয়ে যাচ্ছি। মানে ধরো এমন একটা জুয়া খেলা শুরু করলাম যে আমার 10 টাকা পাওয়ার সম্ভাবনা হচ্ছে 1/5, 20 টাকা পাওয়ার সম্ভাবনাও 1/5, 30 টাকা পাওয়ার সম্ভাবনা ধরো 2/5, 40 টাকা পাওয়ার সম্ভাবনা ধরো 1/5। তাহলে মোট কত হলো? 1/5, 1/5, 2/5 আর 1/5 যোগ করে দেখো সব মিলে 1। মানে এই একটা জুয়া খেলা ধরো আমি শুরু করলাম, যেখানে এটা আমার চলক, এটাকে আমি এক্স বলছি। যে চলকের মানে টাকা, এগুলো 10 টাকা, 20 টাকা, 30 টাকা, 40 টাকা, আর এটা হচ্ছে পি অফ এক্স। বুঝতে পারছো? তো তাহলে এখানে গাণিতিক প্রত্যাশা কেমনে বের করবো? মানে আমি যদি এই খেলাটা খেলি তাহলে আমার প্রত্যাশিত টাকার পরিমাণ কত, মানে কত টাকা আমি আসলে প্রত্যাশা করতে পারি, এটা হচ্ছে এক্স এর প্রত্যেকটা মানের সাথে তার সম্ভাবনা আমি গুণ করে দেবো আর সামেশন করে দেবো, মানে সামেশন এক্স পি অফ এক্স। এটা করলে আমি সাপোজ আমি আসলে কত টাকা এই খেলা থেকে প্রত্যাশা করতে পারি। তো এটা কত হবে? 10 গুণ 1/5, এই যে এক্স এর মান 10 বসালাম আর পি অফ এক্স 1/5, যোগ কত 20 গুণ 1/5, যোগ 30 গুণ 2/5, যোগ 40 গুণ 1/5। তাহলে এটা কত হবে? এটা হবে 2, এটা হবে 4, এটা হবে কত 12, আর এটা হবে 8। তাহলে এটা কত হবে? 20, 24, 26। তার মানে আমি ম্যাথমেটিক্যালি ধরে নিতে পারি যে আমি যদি এই খেলাটা এখন খেলি তাহলে আমি 26 টাকা পাবো। কারণ কি 10, 20, 30, 40 যে কোনো একটা টাকা আমি পাবো। এখন এগুলো সম্ভাবনাও ধরো আমি জানি। এখন যদি জানি তাহলে আমি একটা গাণিতিক প্রত্যাশা বের করতে পারবো। এই যে গাণিতিক প্রত্যাশা, মানে আমি আসলে কত টাকা প্রত্যাশা করতে পারি এই জুয়া খেলা থেকে। তো এই গাণিতিক সূত্রটা অ্যাপ্লাই করে কিছু জুয়াড়ি ছিল, তারা ওই সময়ে একদম সেরা জুয়াড়ি খেলোয়াড়ে পরিণত হয়ে গেছিল। সেই কারণে এই জিনিস এখন আমাদেরও শেখা লাগবে, গাণিতিক প্রত্যাশা। তো একজন জুয়াড়ির নামও দেওয়া আছে, কেভেলিয়ার ডে মেয়ার, এমন আরো কয়েকজন জুয়াড়ি মিলে এটা তৈরি করেছে। তাহলে গাণিতিক প্রত্যাশাকে আমরা ম্যাথমেটিক্যাল এক্সপেকটেশন দিয়ে ইংলিশে বলি, তাহলে এটাকে আমি ই দিয়ে প্রকাশ করতে পারি। তাহলে যদি সম্ভাবনা হয় পি অফ এক্স, যদি চলক হয় এক্স, তাহলে গাণিতিক প্রত্যাশা কি হবে? গাণিতিক প্রত্যাশা হবে ই অফ এক্স। এটা দিয়ে বোঝাবে গাণিতিক প্রত্যাশা। গাণিতিক প্রত্যাশা আমি কেমনে পাবো? এই চলক, তার সাথে আমি গুণ দিয়ে দেবো ওই চলকের ওই মানের সম্ভাবনা আর সামেশন করে দেবো। বুঝতে পারছো? এখন এক্স এর মান যদি তুমি জানো, তাহলে ধরো তুমি জানো যে এক্স এর মান হচ্ছে এ থেকে বি পর্যন্ত, তাহলে তুমি এখানে লিখতে পারবে এক্স সমান এ থেকে বি। অথবা যদি তুমি এক্স এর মান না জানো, তাহলে জেনারেলাইজ একটা সূত্র হিসেবে যদি তুমি দাঁড় করতে চাও, তাহলে এগুলোকে তুমি এক্স আই দিয়ে লেখো। আর লেখো যে আই সমান 1 থেকে শুরু করে এন। তাহলে তুমি আবার মান বলছো না, তুমি চলকগুলো বলছো x1, x2, x3 এভাবে করে xn পর্যন্ত, মানে প্রত্যেকটা মানই নেওয়া হচ্ছে, তাই বুঝাচ্ছ। তো যাই হোক, আমরা আর অত ঝামেলা না করি, আমরা মোটামুটি এটুকুই রাখি। এই যে এটা ধরো এক্স এর মান ধরো এ থেকে বি পর্যন্তই দিলাম, এক্স এর মান এ থেকে বি পর্যন্ত, তাহলে এটা হবে এক্স সমান এ থেকে বি। তুমি দুইটা লিখে নিতে পারো, আই দিয়েও যেটা আছে সেটা লিখে নিতে পারো, সেটা ভালো হয়। এটা তো আমি বললাম যে বিচ্ছিন্ন চলকের জন্য। যদি অবিচ্ছিন্ন চলকের কথা বলি, তাহলে ই অফ এক্স এর মান কি হবে? অবিচ্ছিন্ন চলকের ক্ষেত্রে এটাকে ই অফ এক্স দিয়ে প্রকাশ করা হয়। এটা হচ্ছে বিচ্ছিন্ন চলক থেকে নির্ণীত গাণিতিক প্রত্যাশা, আর এটা হচ্ছে অবিচ্ছিন্ন চলকের গাণিতিক প্রত্যাশা। তাহলে এটা কি হবে? এটা হবে ইন্টিগ্রেশন এ থেকে বি পর্যন্ত, যদি লিমিটটা মনে হয় এ থেকে বি পর্যন্ত, আর এটা হচ্ছে অবিচ্ছিন্ন চলক, তাহলে তো আর পি অফ এক্স খাটবে না, তখন হবে এফ অফ এক্স, সম্ভাবনা ঘনত্ব ফাংশন। তখন তখন এটা কি হবে? এক্স এফ অফ এক্স ইন্টিগ্রেশন যেহেতু তাই ডিএক্স। এটা আশা করি তুমি বুঝতে পারছো। চলকের প্রত্যেকটা মান আর তার সাথে যদি মানের সম্ভাবনা গুণ করিয়ে সামেশন করে দিই, তাহলে গাণিতিক প্রত্যাশা যদি অবিচ্ছিন্ন চলক হয়
তাহলে প্রত্যেকটা মানের সাথে ওটা সম্ভাবনা ঘনত্ব ফাংশন থেকে যে সম্ভাবনাটা বের হয়, মানে এটা তো সম্ভাবনাই প্রকাশ করছে তাই না? তাহলে প্রত্যেকটা মান তার সম্ভাবনা গুণ করে যদি আমি ইন্টিগ্রেশন করে দিই অবিচ্ছিন্ন চলকের ক্ষেত্রে, তাহলেও আমি অবিচ্ছিন্ন চলকের গাণিতিক প্রত্যাশা পেয়ে যাবো। তাহলে চলো একটা ম্যাথ করে ফেলি। এই ম্যাথ আসলে সহজ, আসলে এটা আমার না করানোই ভালো ছিল। দেখো উদাহরণ একে যদি তুমি যাও, আমি শুধু বলে দিচ্ছি এটা, আচ্ছা তুমি দেখেই বুঝতে পারছো এটা আসলে কি। এখন গাণিতিক প্রত্যাশা না বলে তোমাকে এইভাবে বলতে পারে, এক্স এর প্রত্যাশিত মান, এক্স অথবা যে কোনো কিছু, এক্স এর প্রত্যাশিত মান এমনও বলতে পারে। বুঝতে পারছো? এক্স এর গাণিতিক প্রত্যাশা অথবা এক্স এর প্রত্যাশিত মান বা প্রত্যাশিত এক্স এর মান, প্রত্যাশা কথা দেখলে বোঝা যায় গাণিতিক প্রত্যাশা বের করতে পেরেছে। ম্যাথ করে দেখো খুবই সহজ, মানে কোনো ব্যাপারই নাই ম্যাথ গুলো করা। বুঝতে পারছো? বিচ্ছিন্ন চলকের ক্ষেত্রে এটা, অবিচ্ছিন্ন চলকের ক্ষেত্রে এটা। আশা করি গাণিতিক প্রত্যাশা বুঝতে পারছো। আমি এই স্লাইডটা তাহলে ডিলিট করে দিই। এবার দেখো একটা জিনিস দেখলে মনে কষ্ট লাগবে যে গাণিতিক প্রত্যাশা, কষ্ট না আরো মনে ভালো লাগবে, গাণিতিক প্রত্যাশা সমান হচ্ছে গাণিতিক গড়। মানে আমি আগে এটা একটু প্রমাণ করে দেখাই যে গাণিতিক প্রত্যাশা মানে কি কারণে গাণিতিক গড়। তো গাণিতিক প্রত্যাশা যে কোনো একটা সূত্র আমি যদি দিই, ই অফ এক্স সমান কি বলতো, আমি যদি বিচ্ছিন্ন নিয়ে কাজ করি তাহলে কি হবে, সামেশন এক্স পি অফ এক্স, এমন না? এমনই তো। আমি যদি আই দিয়ে প্রকাশ করি তাহলে এক্স আই পি অফ এক্স আই, এমন হবে না? আমি যদি আই দিয়ে লিখি এক্স আই পি অফ এক্স আই, আর এটা ধরো আমি লিখলাম আই সমান 1 থেকে শুরু করে এন পর্যন্ত। এবার তোমার যদি একটা জিনিস আমি বলতে চাই, পি অফ এক্স আই, এটাকে তুমি একটা জিনিস লিখতে পারো যেটা হচ্ছে এফ আই বাই এন। এফ আই হচ্ছে কোন একটা ঘটনার অনুকূল ফলাফল সংখ্যা, মানে এটা কি গণসংখ্যা। গণসংখ্যা আমরা কখন নির্ণয় করি, আমরা ধরো সারণীর মধ্যে কোনো একটা নির্দিষ্ট ঘরের মধ্যে যেই কয়টা মান আছে সেটাকে আমরা এফ আই বলি না? মানে F1 F2 F3, মানে গণসংখ্যা দিয়ে কি বোঝায়, কোন একটা নির্দিষ্ট শর্তের আওতাধীন যতটা মান আছে তো সেই মানগুলোর সংখ্যা, সেটাই তো গণসংখ্যা। তার মানে গণসংখ্যা হচ্ছে আমার অনুকূল ফলাফল। আর এন মানে কি মোট গণসংখ্যা, মোট গণসংখ্যা মানে কি মোট ফলাফল। তাহলে অনুকূল ফলাফল বা মোট ফলাফল এটাই সম্ভাবনা বোঝায় না? তাহলে পি অফ এক্স আই এটার জায়গায় আমি লিখতে পারি না এফ আই বাই এন, তাহলে সামেশন আই সমান 1 থেকে শুরু করে এন পর্যন্ত এক্স আই, তার সাথে দেখো পি অফ এক্স আই এটার বদলে আমি লিখতে পারি এফ আই বাই এন। এবার আমরা একটু সাজিয়ে যদি লিখি তাহলে আই সমান 1 থেকে এন, দেখো এটা হচ্ছে এফ আই এক্স আই ডিভাইডেড বাই এন। এখন এই যে এন, এটা মোট গণসংখ্যা না? মোট গণসংখ্যা তো ধ্রুবক, মানে দেখো এফ আই এর মান, গণসংখ্যার মান একটাই 10 হতে পারে, একটাই 20 হতে পারে, একটাই 30 হতে পারে, যোগ করে মোট গণসংখ্যা তো একটা ফিক্সড মানই। তো ধরো মোট গণসংখ্যা হচ্ছে 100, এটা তো ফিক্সড মান তাই না? মোট গণসংখ্যা তো আর আলাদা আলাদা না, সবগুলো গণসংখ্যা যোগ করে একটা ফিক্সড মোট গণসংখ্যা পাওয়া যায়। তাহলে এই এনটাকে আমি সামেশনের বাইরে নিতে পারি। তাহলে এটা কি হয়, এটা সামেশনের বাইরে নিলে 1 বাই এন সামেশন আই সমান 1 থেকে শুরু করে এন পর্যন্ত, এটা হচ্ছে এফ আই এক্স আই। এটা মানে তো সামেশন এফ আই এক্স আই বাই এন, এটা হচ্ছে শ্রেণীকৃতের ক্ষেত্রে গড়ের সূত্র না? তাহলে এটাকে আমি এক্স বার লিখতে পারি না? তার মানে বুঝতে পারছো, যেটাই গাণিতিক প্রত্যাশা সেটাই হচ্ছে গাণিতিক গড়। কিন্তু গাণিতিক গড় আমরা বিভিন্ন তথ্য নিয়ে কাজ করি, তখন আমরা গাণিতিক গড় নিয়ে কাজ করব। আর যখন সম্ভাবনা রিলেটেড কাজ কাম আছে তখন আমরা গাণিতিক প্রত্যাশা ব্যবহার করব। দেখো গাণিতিক প্রত্যাশার সূত্রের মধ্যে সম্ভাবনা আছে, গাণিতিক গড়ের মধ্যে ওই মানের সংখ্যা, মানের গণসংখ্যা, এই জিনিসগুলো, মানে যেটাই গাণিতিক প্রত্যাশা সেটাই গাণিতিক গড়। এখন গাণিতিক গড় থেকে তুমি যা যা কাজ করতে পারতে, গাণিতিক প্রত্যাশা থেকে তুমি একই কাজ করতে পারবা। বুঝতে পারছো? এখন আমি একটা জিনিস তোমাকে দেখিয়ে দিই তাহলে তুমি ভালো মতো বুঝতে পারবে। এটা আমি একটু কপি করি এটা, আর এসব কিছু আমি মোটামুটি বাদ দিয়ে দিই। তাহলে তুমি একটা জিনিস পেলে যেটা হচ্ছে গাণিতিক প্রত্যাশাই হচ্ছে গাণিতিক গড়, মানে ই অফ এক্স, এটাই তুমি লিখতে পারবা হচ্ছে গাণিতিক গড়, মানে কি এক্স বার, মানে এটাকে তুমি লিখতে পারবো সামেশন এফ আই এক্স আই, বা গাণিতিক গড়ে তো আরো সূত্র আছে, সামেশন এক্স আই বাই এনও তো আছে তাই না? এমনও তো আছে। বুঝতে পারছো? দেখো আমি যদি আগেটা তো আমি শ্রেণীকৃতর ক্ষেত্রে দেখালাম তাই না, আমি কিন্তু এটাও দেখাতে পারতাম যদি গণসংখ্যা না থাকতো, শুধু কয়েকটা মানের জন্য বের করি। ধরো ধরো এটা হচ্ছে এ, এটা বি, এটা সি, এটা ডি, এটা ই, ধরো কয়েকটা তথ্য আছে, মানে এটা সারণী থেকে না, মানে শ্রেণীকৃত না। অশ্রেণীকৃতর ক্ষেত্রে কিন্তু এফআইটা আসবে না তাই না? তুমি দেখছো আমি তো শ্রেণীকৃতর ক্ষেত্রে নির্ণয় করলাম, অশ্রেণীকৃতর ক্ষেত্রে কি নির্ণয় করা যাবে না? হ্যাঁ যাবে। দেখো এটা এ বি সি ডি, ধরো 5টা কাগজ আছে, এখন প্রত্যেকটা কাগজ উঠানোর সম্ভাবনা কত বলো তো? তুমি ধরো এগুলোকে একটা ঝুড়ির মধ্যে রেখে শাফল করলে, তারপরে যে কোনো একটা হাত দিয়ে নিলে, তাহলে কি প্রত্যেকটা সম্ভাবনা 1/5 করে না? 1/5 না রেখে আমরা কিন্তু আরেকটা জিনিস লিখতে পারি, যদি মোট
এই কাগজের সংখ্যা যদি বড় হাতের n হয় তাহলে এটাকে লিখতে পারি না 1/n, এটা লিখতে পারি 1/n। সম্ভাবনা লিখছি, মানে এটা আসার সম্ভাবনা 1/n, এটা 1/n, এটা 1/n, এটা 1/n, এটা 1/n। মানে তখন আমি বলতে চাচ্ছি যে আমার যে fi এর মানটা না সেটা তো 1 হয়ে যায়, কারণ শুধুমাত্র একটার ক্ষেত্রে বের করা হচ্ছে। যদি অশ্রেণীকৃতের ক্ষেত্রে হয় তখন তো fi এর মান 1 হয়ে যায়, তখন তার গণসংখ্যা খাটে না, তখন তার গণসংখ্যা লাগে না, তাই না? তখন দেখো 1/n 1/n মানে, যেমন ধরো ছক্কাতে কি হয়, 1 2 3 4 5 6, এই মানগুলোই তো আসতে পারে। প্রত্যেকটা সম্ভাবনা কত, 1/6 1/6 1/6, এমন না? তো উপরের এটা কিন্তু সবসময় 1, আর নিচের এটা বিভিন্ন ঘটনায় বিভিন্ন রকম হতে পারে, তার মানে আমরা একবারে 1/n দিয়ে প্রকাশ করতে পারি। তাহলে দেখো তো p অফ xi, এটার মান কিন্তু 1/n। তাহলে তুমি বলতে পারো না e অফ xi, e অফ x এটা কি হবে, একবার x দিলেই হয়ে যায়। e অফ x এর মান কি হবে, সামেশন x ইন্টু p অফ x বা xi ইন্টু p অফ xi, যাই লেখো, x ইন্টু p অফ x, এটা কি হবে, সামেশন xi লেখো, সমস্যা নেই, xi আর p অফ xi। তাহলে xi থেকে গেল, আর p অফ xi মানে কি 1/n। তাহলে এটা তুমি কি পাচ্ছ, তুমি পাচ্ছ সামেশন, এখান থেকে লেখো সামেশন xi, বা তুমি 1/n বাইরে নিয়ে যাও, তাহলে 1/n বাইরে সামেশন 1/n তো ধ্রুবক, n মানে কি মোট কয়টা মান আছে সেটা তো ফিক্সড মান একটা, তাহলে এটা হচ্ছে xi। তার মানে কি সামেশন xi বাই n এমন লিখতে পারো না, এটাও তো x বারই। তার মানে তুমি বুঝতে পারছো যে ক্ষেত্রে ধরো শ্রেণীকৃত অশ্রেণীকৃত যাই ধরো, গাণিতিক প্রত্যাশা হচ্ছে গাণিতিক গড়েরই সমান। বুঝতে পারছো? এখন তাহলে আমরা কি লিখতে পারি, এই জিনিসটা লিখতে পারি অবশ্যই। তার মানে এটা এভাবে লিখতে পারি, আমরা অশ্রেণীকৃত যদি চিন্তা করি, আমরা শ্রেণীকৃত চিন্তা না করি, অশ্রেণীকৃত চিন্তা করি, মানে fi দিয়ে আমরা কাজ না করি, আমরা শুধুমাত্র xi দিয়েই করি। বুঝতে পারছো? এটা দিয়ে যদি কাজ করি তাহলে e অফ x এটাই মানে হচ্ছে সামেশন xi বাই n। এখন তোমাকে এই সূত্রটা মোটামুটি মাথায় গিয়েছে, তাই না? তার মানে আমরা গড় থেকে যা যা কাজ করতে পারবো সবকিছুই করতে পারবো গাণিতিক প্রত্যাশা দিয়ে। এবার তোমাকে একটা খুবই সিম্পল একটা জিনিস দেখাবো, যে এটা দেখলে মোটামুটি বুঝে যাবা যে আমরা মানে এই অধ্যায়টা কত সহজ বুঝে যাবা। ধরো যে কোনো একটা কিছু, ধরো আমি যে কোনো একটা কিছু লিখলাম, ধরো এটা হচ্ছে যে কোনো একটা কিছু, আমি একটা চলক লিখে দিই, ধরো ধরো একটা চলক, ধরো জেড, একটা চলক, এই চলকের সাথে কি করলে তুমি বুঝে যাবে এটা হচ্ছে জেড বার, মানে গড় বোঝাবে, কি কাজ করলে তুমি এটা থেকে গড় পেয়ে যাবা। তোমার কাজ করতে হবে কি, এর বামে একটা সামেশন নিয়ে আসবা, এর আগে একটা সামেশন আনবা, পুরোটুকুকে এন দিয়ে ভাগ করে দিবা, তাহলে এটা গড় হয়ে গেল না? তো এই কাজ করা যায় কথা, জেড কে ই নামক একটা ফাংশনের মধ্যে রাখে, একই কথা। বুঝতে পারছো কিনা দেখো, আরেকবার দেখো, ধরো কোন একটা চলক, ধরো আমি লিখলাম যে রেডিয়েন্ট স্কুল, এই যে রেডিয়েন্ট স্কুল, এটার গড় কেমনে পাবা তুমি, এটা ধরো একটা চলক, এই চলকের গড় পাওয়ার উপায় কি, গড় পাওয়ার উপায় হলো তুমি এর আগে একটা সামেশন আনবা, পুরোটুকুকে এন দিয়ে ভাগ করবা। তো এই কাজ করা যায় কথা, এই রেডিয়েন্ট স্কুল এটাকে ই নামক একটা ফাংশনের মধ্যে রাখা, একই কথা। কারণ কি, গাণিতিক প্রত্যাশাই হচ্ছে গড়। তাহলে তুমি বাইরে মানে আগে সামেশন এনে পুরোটুকুকে এন দিয়ে ভাগ করলেও গড় হয়, তুমি ওটাকে গাণিতিক প্রত্যাশার যে ফাংশন ই অফ এক্স না, এই ফাংশনের মধ্যে তুমি যদি ওই চলকটাকে রেখে দাও তাহলে সেই একই জিনিস হয় না? তার মানে তুমি ওই প্রথম পত্রে যে সূত্রগুলো দেখে আসনি, তুমি একটা ভেদাঙ্কের সূত্র দেখে এসেছো, দেখো ভেদাঙ্কের সূত্র কি ছিল, ভেদাঙ্কের সূত্র ছিল সিগমা স্কয়ার, অথবা ভি অফ এক্স লেখা যায়। ভি অফ এক্স সমান কি ছিল বলতো, ছিল হচ্ছে সামেশন এক্স আই মাইনাস এক্স বার হোল স্কয়ার ডিভাইডেড বাই এন, এমন ছিল না? এটা তো ছিল। এটাই সমান আবার ছিল হচ্ছে সামেশন এক্স আই স্কয়ার বাই এন মাইনাস সামেশন এক্স আই বাই এন হোল স্কয়ার, এমন ছিল না? তাহলে এটাকে তুমি একটা সুন্দর জিনিস লিখতে পারবা। দেখো ভি অফ এক্স, এগুলো তো লিখছিলে ওই অধ্যায়গুলোতে, এই অধ্যায়গুলোতে যদি তুমি এই জিনিসটাকে প্রকাশ করতে চাও তাহলে দেখো একটা জিনিস খেয়াল করো, কোন জিনিসের বামে সামেশন আছে আর পুরোটুকুকে এন দিয়ে ভাগ করা আছে, এই পুরো জিনিসটা না? এই পুরো জিনিসটাকে তুমি একটা চলক ধরো, তুমি এটাকে একটা চলক ধরো, এই চলকের বামে আছে সামেশন, পুরোটুকুকে এন দিয়ে ভাগ করা, মানে এই পুরো জিনিসের গড় করে না, তার মানে এটাকে তুমি ই এর মধ্যে রাখলে একই হয়। তাহলে ই অফ এক্স আই মাইনাস এক্স বার হোল স্কয়ার লিখতে হবে এখানে। কিন্তু এখানে আরেকটা জিনিস আছে, এই যে এক্স বার এটাও একটা গড় না, এই যে এক্স বার এটা একটা গড় না, তার মানে এক্স বার মানে কি এক্স এর গড়, তার মানে কি এখানে হবে ই অফ এক্স পুরোটুকুর স্কয়ার। বুঝতে পারছো কিনা দেখো, এই যে এই পুরো অংশটা, এটার আগে ছিল একটা সামেশন, পুরোটুকুকে এন দিয়ে ভাগ করা ছিল, মানে এই অংশটাকে আমি যদি ই নামক একটা ফাংশনের মধ্যে রাখি তাহলেই আমার মানে একদম সেম থাকে জিনিসটা, কিন্তু গাণিতিক প্রত্যাশা দিয়ে করা হয়ে গেল।
এখন ই দিয়ে লিখলাম। আর ভিতরে দেখো আবার একটা গড় আছে, সেই গড় হচ্ছে এক্স এর গড়, তার মানে ওটাকে আমি লিখতে পারি ই অফ এক্স। এটাকেই তো লেখা যায় সামেশন এক্স আই বাই এন। তো সামেশন এক্স আই, এটার আগে একটা সামেশন আছে, পুরোটাকে এন দিয়ে ভাগ করা, মানে তো সেই একটা ই আনার সমানিত, বুঝতে পারছো? তার মানে যেখানেই গড় সেখানেই গাণিতিক প্রত্যাশা। তো আমাদের এই অধ্যায়ে যদি ভেদাঙ্কের সূত্র বলি তাহলে ভেদাঙ্কের সূত্র এইটা, বুঝতে পারছো? যদি পরিমিত ব্যবধানের কথা বলি তাহলে পুরোটুকু রুট করলেই হয়ে গেল, বুঝতে পারছো? জিনিসটা এতই সহজ। মানে তুমি যেখানে গাণিতিক গড় আগে ব্যবহার করতে সেখানে তুমি ব্যবহার করবে একটা ই নামক ফাংশন, তার মধ্যে জিনিসটা রাখবা, যেখানে গাণিতিক গড় সেখানে এই জিনিসটা আনবা। এখন এটা তো গেল থিওরিটিক্যাল সূত্র। ভেদাঙ্কের একটা প্র্যাকটিক্যাল সূত্র ছিল না আমাদের? প্র্যাকটিক্যাল সূত্র কি ছিল বলতো? যে সামেশন এক্স আই স্কোয়ার বাই এন মাইনাস সামেশন এক্স আই বাই এন হোল স্কোয়ার। তাহলে এই সূত্রটাও কিন্তু আমরা এই গাণিতিক প্রত্যাশার মাধ্যমে লিখতে পারি। কেমনে লিখতে পারি দেখো, কোন জিনিসের আগে একটা সামেশন দেওয়া আর এন দিয়ে ভাগ করা, এক্স আই হোল স্কোয়ার, এক্স আই স্কোয়ার এই জিনিসটা না? তার মানে কি, এটাকে আমি ই নামক ফাংশনের মধ্যে রাখবো, তাহলে ই অফ এক্স স্কোয়ার রাখলাম মাইনাস। এবার দেখো তো কি আছে, এবার দেখো এক্স আই, এটার আগে একটা সামেশন আছে, পুরোটুকু এন দিয়ে ভাগ করা, মানে এটা হবে ই অফ এক্স, এক্স আইও লিখতে পারো ই অফ এক্স, পুরোটুকুর কিন্তু স্কোয়ার আছে, তার মানে এটা এমন, বুঝতে পারছো কিনা দেখো? সামেশন এক্স আই বাই এন, এটা মানে কি, এক্স চলকের গড়, তাহলে এটা হবে ই অফ এক্স, মানে এক্স চলকের গড় সমান এক্স চলকের গাণিতিক প্রত্যাশা, তাহলে এইভাবে লেখা যায়। তো আশা করি তুমি বুঝতে পারছো যে এই সূত্রগুলো আমরা কেমনে তৈরি করব। তৈরি করা খুবই সহজ, যেখানেই গড় সেখানেই গাণিতিক প্রত্যাশা। তো ভেদাঙ্কের সূত্র কিন্তু এগুলো, এটা হচ্ছে থিওরিটিক্যাল সূত্র। তুমি যেমন থিওরিটিক্যাল সূত্র গড় দিয়ে পড়ে এসেছো, এখানে গাণিতিক প্রত্যাশা দিয়ে একদম একই রকম। গড় হওয়া অথবা আগে সামেশন এনে পুরোটুকু এন দিয়ে ভাগ করা, এই দুইটার বদলে তুমি একবারে ই অফ ওই জিনিস লিখতে পারো। ওর ভিতরেও একটা গড় ছিল, সেখানে ভিতরেও তুমি লিখলে ই অফ এক্স। আর এখানে দেখো গড় ছিল হচ্ছে এক্স এর স্কোয়ারে, সেখানে ই অফ এক্স স্কোয়ার। এখানে কি ছিল, এক্স এর গড় তার স্কোয়ার, তাহলে এক্স এর গাণিতিক প্রত্যাশা তার স্কোয়ার। আশা করি যে কোনো গড় থেকে তুমি গাণিতিক প্রত্যাশায় যেতে পারবা। তো গাণিতিক প্রত্যাশায় যে গাণিতিক গড় মোটামুটি বোঝা গিয়েছে। এবার আমরা গাণিতিক প্রত্যাশার ধর্মে যাব। তো একটা জিনিস তুমি খেয়াল করো তো, গাণিতিক প্রত্যাশার ধর্ম এটা কি নতুন করে পড়ার দরকার আছে? তুমি কি গাণিতিক গড়ের ধর্ম জানো? গাণিতিক গড়ের মধ্যে কি ছিল, ধরো একটা চলক এক্স আই, তার সাথে সামেশন করে এন দিয়ে ভাগ করে, এটাই তো গাণিতিক গড়। এখন দেখো নিচের এন এর কিন্তু কোনো কাজ নেই। কেন কাজ নেই? কারণ নিচের এন তো ভাগ আকারে থাকতেই পারে। এখন আমরা মূলত কিসের ধর্ম দেখবো, সামেশনের ধর্ম দেখবো। দেখো সামেশনের মধ্যে যদি তুমি একটা ধ্রুবক রাখতে, ধরো সি এক্স আই, তাহলে কি হতো, সিটা বাইরে চলে যেত। তাহলে যদি তুমি সামেশন সি এক্স আই বাই এন, এখানেও সিটা বাইরে চলে যাবে না? সিটা বাইরে চলে গেলে তো এখানেই থাকে সি সামেশন এক্স আই বাই এন। তার মানে সামেশনের যে ধর্ম গাণিতিক প্রত্যাশার সেই একই ধর্ম। তুমি কিছু বুঝতে পারছো? সামেশনের যে ধর্ম গাণিতিক প্রত্যাশার একই ধর্ম। তাহলে সামেশনের যে ধর্ম, সামেশনের মধ্যে তুমি যদি, আচ্ছা সামেশনের ধর্ম না বলে একবার আমি বলি গড়ের ধর্ম। আর গড়ের ধর্মে তোমার আরেকটা জিনিস আমি একটু মনে করিয়ে দিই। ধরো তুমি কোন একটা ধ্রুবকের গড় করছো, একটু আগেই আমি যখন প্রথম অধ্যায়ের পঞ্চম অধ্যায়ের ক্লাস ছিলাম তখন একটা জিনিস দেখালাম, একটা ধ্রুবকের গড় করলেও ধ্রুবকটাই হয়। একটা ধ্রুবকের যদি তুমি গড় করো তাহলে ওই ধ্রুবকটাই হয়। কেমনে বলো তো, সামেশন এ যদি তুমি করো, এটা তো ধ্রুবক, এটা তো বারবার যোগ হতে থাকবে, মানে এটা হবে এন বার যোগ হবে, মানে এন এ হবে ডিভাইডেড বাই এন হবে, এন এন কাটা মানে শুধু এ থাকবে। মানে একটা ধ্রুবকের গড় করলে সেই ধ্রুবকই পাবে, তাহলে সেই ধ্রুবকের যদি তুমি গাণিতিক প্রত্যাশা বের করো তাহলে ওইটাও ওই ধ্রুবকই হবে না? বুঝতে পারছো কিনা দেখো, বুঝতে পারছো কিনা দেখো, খুবই সহজ জিনিস কিন্তু। তাহলে একটা ধ্রুবকের যদি গড় করি সে ধ্রুবক হয়, তাহলে একটা ধ্রুবকের গাণিতিক প্রত্যাশা করলেও সেই ধ্রুবকই হবে। তাহলে এটা হচ্ছে আমাদের একটা ধর্ম গাণিতিক প্রত্যাশার। আরো ধর্ম তুমি খেয়াল করো, ধরো আমি আরেকটা ধর্ম দেখাই, এটা হচ্ছে ধরো সামেশন এ এক্স আই বাই এন। এটা মানে কি, এ এক্স আই মানে একটা চলকের সাথে এ গুণ হয়ে তারপরে তার গড় হয়েছে। এখন এটাকে আমি লিখতে পারি না এ বাইরে নিয়ে যে সামেশন এক্স আই বাই এন, এমন লিখতে পারি না? তাহলে আমার আরেকটা ধর্ম কি আসছে, ই অফ, ভালো করে খেয়াল করো, এখানে আছে এ এক্স আই, অথবা এক্স লিখতে পারো তুমি মনে মনে, ধরো জানো যে এক্স হচ্ছে একটা চলক, অথবা তুমি এখানে আই লিখেও দিতে পারো, বইয়ে মনে হয় খুব সম্ভবত দেওয়া নেই। আচ্ছা দেওয়া নেই। তো তুমি এক্স ওয়াই জেড এইগুলো হচ্ছে আসলে চলক, আর বাকি সব ধ্রুবক, এ বি সি পি কিউ আর এম এন ও পি এসব ধ্রুবক, আর এক্স ওয়াই জেড এগুলোকে চলক হিসেবে ব্যবহার করা হয়। তো তুমি আই দিতে পারো, সমস্যা নেই, না দিলেও সমস্যা নেই। তো ই অফ এক্স মানে কি হবে,
দেখো সামেশনের ক্ষেত্রে কি হয়, নিচে ভাগ এনের তো এখানে কোনো কাজ নেই, তাই না? সামেশনেই তো মূল জিনিসটা। সামেশন যদি এ কে বের হতে দেয় তাহলে বের হবে, না হলে হবে না। দেখো এ কিন্তু ধ্রুবক হয়ে বাইরে যেতে পারছে, তাহলে এই যে গাণিতিক প্রত্যাশা, এখানে এটা বাইরে চলে যাবে আর এটা হবে ই অফ এক্স। বুঝতে পারছো কিনা দেখো। তারপরে যদি আমি আরো কয়েকটা ধর্মে যাই, এবার যদি তোমাকে আমি বলি যে ধরো ধরো বললাম যে ই অফ এক্স মাইনাস বিওয়াই প্লাস সি, এটা তুমি একবারে লেখো তো, তাহলে কি হবে? ও আরেকটা জিনিস, ভালো কথা, এটা আমি লিখে দিই। ধরো সামেশন এক্স প্লাস ওয়াই প্লাস জেড ডিভাইডেড বাই এন। ধরো তিনটা চলক যোগ হয়েছে, ধরো এক্স আই প্লাস ওয়াই আই প্লাস জেড আই, তিনটা চলক, বা আই না দিলে তুমি বুঝতে পারছো, এক্স ওয়াই জেড হলেও এগুলো চলকই ধরা হয় সাধারণত। তাহলে এটা কি হয়, সামেশন এক্স আই বাই এন এমন লেখা যায়। সামেশনের প্রত্যেকটা আলাদা আলাদা করে দেওয়া যায়, প্রত্যেকটা পদে আলাদা আলাদা করে, আবার নিচে যেটা ভাগ আকারে থাকে সেটাও প্রত্যেকটা পদে আলাদা আলাদা করে দেওয়া যায়। তাহলে সামেশন আর ভাগ এন এটা প্রত্যেকটা পদে আলাদা আলাদা করে দাও, তাহলে এটা কি হয়, সামেশন ওয়াই আই বাই এন প্লাস সামেশন জেড আই বাই এন, মানে তিনটারে আলাদা আলাদা গড় হয়ে গেল। তার মানে কি, এখানে তুমি যদি ই অফ এক্স প্লাস ওয়াই প্লাস জেড লিখতে, আই লেখার দরকার নেই, সমস্যা নেই। গাণিতিক প্রত্যাশা লেখার ক্ষেত্রে আই না লিখলেও সমস্যা নেই। তো এটা কি হবে, তাহলে প্রত্যেকটা পদে আলাদা আলাদা করে গাণিতিক প্রত্যাশা চলে যাবে। ই অফ এক্স প্লাস ই অফ ওয়াই প্লাস ই অফ জেড। বুঝতে পারছো তুমি? এবার যদি তোমাকে একটা প্রশ্ন দিই, ধরো তুমি ই অফ যেটা দিলাম এক্স মাইনাস বিওয়াই প্লাস সি, এটাকে একটু সিম্পলিফাই করো, মানে সরল করো, তাহলে কি করবা? দেখো প্রথম কথা, তুমি গাণিতিক প্রত্যাশার ধর্ম জানো যে সেটা প্রত্যেকটা পদে আলাদা আলাদা করে চলে যায়, ওই যে গড়ের মতো করেই, মানে সামেশনের মতো করেই। তো প্রত্যেকটা পদে আলাদা আলাদা করলে ই অফ এ এক্স মাইনাস ই অফ বিওয়াই প্লাস ই অফ সি, তাহলে ই অফ এ এক্স এটা আবার কি হবে, ধ্রুবক, ধ্রুবকটা বাইরে চলে যাবে, শুধু ই অফ এক্স থাকবে, মানে এ ই অফ এক্স মাইনাস এখানে কি থাকবে দেখো তো, বি ই অফ ওয়াই এমন থাকবে না? সামেশনে যা করতাম ঠিক তাই। আর এখানে ই অফ সি, একটা ধ্রুবকের যদি তুমি গাণিতিক প্রত্যাশা করো তাহলে সেটা ওই ধ্রুবকই হয়। ধ্রুবকের গড় করলে যে ধ্রুবক হয় সেটা আমি আগের ভিডিওতেও কয়েকবার দেখাইছি, এখনো দেখালাম। আর ধ্রুবকের গাণিতিক প্রত্যাশা করলে ওই ধ্রুবকই হয়। তাহলে ই অফ সি এটা শুধু সি হবে। বুঝতে পারছো কিনা দেখো। যদি তুমি এটা বুঝতে পারো তাহলে মোটামুটি অনেক কিছুই তোমার হয়ে গিয়েছে, মানে ধর্মে, মানে গাণিতিক প্রত্যাশার যত ধর্ম আছে। আর কয়েকটা ধর্ম আছে যেগুলো আমরা পরবর্তীতে প্রমাণও করবো, এখন শুধুমাত্র একটু দেখে রাখো। দেখো আমি যদি দেখাই এই জিনিসটা, দেখো একটা ধর্ম আছে যেটা হচ্ছে, যদি এক্স আর ওয়াই স্বাধীন হয়, এক্স কমা ওয়াই যদি দুইটা চলক স্বাধীন হয়, এক্স কমা ওয়াই স্বাধীন হলে ই অফ এক্স ওয়াই ইকুয়ালস টু ই অফ এক্স ইন্টু ই অফ ওয়াই। দেখো গড়ের মধ্যে কিন্তু এমন জিনিস নেই, কিন্তু গাণিতিক প্রত্যাশার ক্ষেত্রে এটা তোমার মনে রাখতে হবে। আর এটা আমরা পরে প্রমাণ করবো, যেগুলো আমরা পরে প্রমাণ করবো সেগুলো আমি একটু আলাদাভাবে মার্ক করি, লাল কালি দিয়ে মার্ক করি, যে এভাবে আমরা, মানে এটা আমরা আলাদাভাবে প্রমাণ করব, মানে একটু পরে প্রমাণ করবো, একটু পরে অথবা পরের ভিডিওতে প্রমাণ করব। তো এটা হচ্ছে একটা সূত্র, আমি এগুলো অন্য কালি দিয়ে একবারে করি, লাল কালি দিয়ে লিখাই। ধরো এটা আমি এই কালি দিয়ে লিখছি, না অন্য কালি দিই, আচ্ছা আচ্ছা, তো সাদা কালি দিয়ে লিখি, সমস্যা নেই। আর আরো একটা ধর্ম আছে যেটা হচ্ছে ওই ই অফ ওয়ান বাই এক্স গ্রেটার দেন অর ইকুয়াল ওয়ান বাই ই অফ এক্স। মানে সামেশনের মধ্যে তুমি ওয়ান বাই এক্স দিয়ে কি তুমি এমন লিখতে পারো, ওয়ান বাই সামেশন এক্স? এমন তো লেখা যায় না। গাণিতিক প্রত্যাশার ক্ষেত্রেও তাহলে লেখা যাবে না, সে কারণে এটা একটা অন্যরকম প্রমাণ, এটা আমরা ভেদাঙ্কের সূত্র দিয়ে আলাদাভাবে করব, সেটা আমরা পরে করব, সে কারণে এটাকে আমি এভাবে মার্ক করে রাখছি, অথবা স্টার্ট দিয়ে রাখো এখানে, যে পরে আমরা এগুলো প্রমাণ করব। তারপরে আর কি, আর একটা কমন সেন্সের একটা জিনিস আছে, যদি এক্স গ্রেটার দেন ওয়াই হয়, উভয় পক্ষে তুমি যেমন সামেশন নিতে পারো, উভয় পক্ষে তুমি ই আনতে পারো, তাহলে এখান থেকে তুমি লিখতে পারো যে ই অফ এক্স গ্রেটার দেন অর ইকুয়াল ই অফ ওয়াই। এটা কোনো ব্যাপার না, কারণ কি তুমি উভয় পাশে সামেশন আনতে পারো, উভয় পাশে তুমি এন দিয়ে ভাগ করতে পারো, তার মানে কি উভয় পাশে গড় করতে পারো, তাহলে তুমি উভয় পাশে গাণিতিক প্রত্যাশাও আনতে পারবা। আর কি কি আছে দেখো তো। আরেকটা জিনিস যেটা হচ্ছে, এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস, এটা খেয়াল করতে হবে। না এটা একটু পরে দেখাচ্ছি, আগে ওইটা দেখিয়ে নি। আরেকটা আছে হচ্ছে ই অফ
এক্স স্কোয়ার গ্রেটার দেন অর ইকুয়াল ই অফ এক্স হোল স্কোয়ার। এটাও আমরা প্রমাণ করব। দেখো আমরা কিন্তু প্রমাণ করার মোটামুটি অনেকগুলো পেয়ে গেলাম। আর আরেকটা কি প্রমাণ করা যায়, ওই মোটামুটি এগুলোই। আর কিছু কিছু যেগুলো দেওয়া আছে সবই দেখবা যে আমি এই দুইটা স্লাইডে যা যা দেখলাম গড়ের সাথে মিলিয়ে সামেশনের সাথে মিলিয়ে সেটুকুর সাথে মিলে যায়। এবার আমি আরেকটা দেখাই, ওই একটাই আমাদের লাস্ট প্রমাণ। এগুলো আমরা আলাদা করে প্রমাণ করব, কিন্তু এটা আমি একবারে মোটামুটি তুমি বুঝে যাবেন যে ওইটা কেমনে হচ্ছে। একদম লাস্ট একটা আছে, দেখো তো, একটা তুমি দেখতে পারবে। এটা দেখো আমি অন্য কালি দিয়ে লিখি, এটা এটা হচ্ছে ই অফ, এটা কি দেওয়া আছে দেখো তো, এখানে দেওয়া আছে এক্স মাইনাস ই অফ এক্স, এই জিনিসের মান 0। এখন এটা প্রমাণ করার কয়েক ধরনের উপায় আছে, আমি একরকম উপায় বলি। এই জিনিসটা কি তোমার মনে আছে যে সামেশন এক্স আই মাইনাস এক্স বার ডিভাইডেড বাই এন, এটার মান 0। এটা কিন্তু আগের ভিডিওতে কেবলই প্রমাণ করে আসলাম, মানে প্রথম অধ্যায়ের যে প্রথম পত্রের পঞ্চম অধ্যায়ে প্রমাণ করে আসলাম। কেমনে বলতো, এটা হয় সামেশন এক্স আই বাই এন মাইনাস সামেশন এক্স বার বাই এন। সামেশন এক্স আই বাই এন করলে এক্স বার হয়, আর এক্স বারের সামেশন করলে এন এক্স বার, আর এন এন কাটা গিয়ে শুধু এক্স বার, মানে এটা হয় 0। তো যদি তাই হয়, এখান থেকে কি তুমি লিখতে পারবে একটা জিনিস? দেখো এখান থেকে তুমি লেখো সামেশন এক্স আই মাইনাস এক্স বার বাই এন, এটা মানে কি, এই যে এক্স আই মাইনাস এক্স বার এই পুরোটুকুর আগে আছে সামেশন ভাগ করা সেন দিয়ে, মানে এই পুরোটুকুকে ই এর মধ্যে রাখা যাবে। তাহলে ই অফ এক্স আই মাইনাস এক্স বার, বুঝতে পারছো কিনা? এখন এখানে আবার আছে এক্স বার, এক্স বার মানে কি এক্স এর গড়, মানে কি এক্স এর গাণিতিক প্রত্যাশা, মানে এখানে লেখা যাবে ই অফ এক্স। আর যেহেতু গাণিতিক প্রত্যাশার মধ্যে লিখছো তাই আয় না দিলেও সমস্যা নেই। তার মানে কি এমন না ই অফ এক্স মাইনাস ই অফ এক্স, মানে এই জিনিসটাই না। এখন দেখো আমি যে এই রাশিটা দেখালাম সেটা 0 না, এটার মান তো কেবলই 0 প্রমাণ করলাম, মানে এটা 0, তাহলে এই জিনিসটা 0 হবে। তাহলে এটা একটা প্রমাণ, মানে এটা প্রমাণ না, এটা আসলে তুমি বুঝতে পারছো যে এটা এইভাবে হবে। তুমি গড় থেকে যেহেতু করতে পেরেছো, তাহলে এটা গাণিতিক প্রত্যাশার রূপও সে একই রকম হবে। তুমি দেখে এসেছো যে এই রাশিটা 0, তার মানে এটা তুমি যদি গাণিতিক প্রত্যাশার মাধ্যমে প্রকাশ করো তাও সেটা 0ই হবে। আর আরেকটা প্রমাণ হচ্ছে, এটা একটু ফর্মাল প্রমাণ, এটা আমি একটু দেখিয়ে দিই। এটা একই রকম জিনিসই। দেখো আমি যদি তোমাকে দেখাই, দেখো আমি যদি তোমাকে বলি যে ই অফ এক্স, এটা কি হবে বলো তো? ই অফ এক্স এটা কি হবে? একটু ভেবে ভেবে চিনতে বলো তো। ই অফ এক্স এটা কি হবে? অথবা তোমাকে যদি বলি যে ই অফ এক্স, মানে অনেকগুলো ই দিয়ে তারপরে এইভাবে ই এর মধ্যে যদি ই থাকে তাহলে বুঝে নিবা যে সবই মিলে তুমি একটা এর মতো করে লিখতে পারো, মানে ই অফ এক্স এটা মানে হচ্ছে ই অফ এক্স। এখন এটা কেন, তুমি দেখো, তুমি যখন এক্স আই বলো, এক্স আই মানে হচ্ছে এক্স, এটা হচ্ছে চলক। কিন্তু তুমি যখন এক্স বার বলো, এক্স বার মানে কি ওই চলকের গড় না, গড় তো একটা ফিক্সড মান, ধরো এটা একটা ধ্রুবক হবে। এক্স বার যেহেতু ধ্রুবক, তার মানে বলতে পারো না এক্স এর গাণিতিক প্রত্যাশা এটাও একটা ধ্রুবক, বলতে পারো তো এটা একটা ধ্রুবক। তাহলে দেখো তো এই অংশটা কি, এটা একটা ধ্রুবক না, এটা একটা ধ্রুবক। তার মানে তুমি একবার গাণিতিক প্রত্যাশা করে ফেলেছো, মানে এটা ধ্রুবক হয়ে গিয়েছে। এই যে নর্মালি এক্স এটা কিন্তু চলক, মানে এটা হচ্ছে ভ্যারিয়েবল। আর কিন্তু এই ই অফ এক্স এই পুরো অংশটা তুমি ই অফ এক্স করে ফেলেছো, মানে কি গাণিতিক গড় অথবা গাণিতিক প্রত্যাশা আকারে লিখে ফেলেছো। তার মানে এই পুরো অংশটা এবার এটা হয়ে গেছে কনস্ট্যান্ট, বুঝতে পারছো? কারণ কি চলকের যখন তুমি গড় বের করো সেটা একটা ফিক্সড মান হয়, সেটা ধ্রুবক হয়ে যায়। গড় বের করা মানে হচ্ছে গাণিতিক প্রত্যাশা বের করা, সেটা ধ্রুবক হয়ে গেছে। তো এই যে এটা ধ্রুবক হয়ে গেল, এবার তোমাকে একটা জিনিস দেখাইনি, এই যে এখানে যে কোনো ধ্রুবকের গাণিতিক প্রত্যাশা ওই ধ্রুবকেরই সমান, কারণ তুমি সামেশন করলে এন ইনটু এই জিনিস পাবা, সেই এন এন কাটা গিয়ে সেটাই থেকে যাবে। যে কোনো ধ্রুবকের গড় বা গাণিতিক প্রত্যাশা করলে সেটাই পাওয়া যায়। তার মানে দেখো তুমি এই যে এখানে তুমি একবার ই অফ এক্স করে পুরোটুকুকে তুমি ধ্রুবক বানিয়ে ফেলেছো অলরেডি। এখন তুমি যতবারই তুমি গাণিতিক প্রত্যাশা করো সেই ধ্রুবকটাই তো তুমি ফেরত পাবা। তার মানে তুমি এবার যতই সামনে ই লাগিয়ে দাও কোনো সমস্যা নেই, এই যে এটা যেহেতু ধ্রুবক, ধ্রুবকের গাণিতিক প্রত্যাশা করলে সেই ধ্রুবকই পাবো, মানে তুমি শেষে এই ধ্রুবকটাই ফেরত পাবো। এই ধ্রুবকটা কি ই অফ এক্স, বুঝতে পারছো? তার মানে তুমি যতবারই ই লেখো, প্রশ্নে আমাদের আটকানোর জন্য এমন প্রশ্ন চলে আসতে পারে কলেজে, ধরো ই অফ, ধরো ই অফ এখানে আবার ই, এভাবে ধরো অনেকগুলো ই, তারপরে ধরো এক্স, একটা ব্র্যাকেট দুইটা তিনটা, এটার মান কত?
এটার মান হবে ওই ধ্রুবকের সমানই, যতবারই তুমি গাণিতিক প্রত্যাশা করো তারপরে ওই ধ্রুবকটাই তো ফেরত পাবে। এখন ধ্রুবকটাকে তুমি ধ্রুবক পেয়েছো, একবার গাণিতিক প্রত্যাশা করে ধ্রুবক পেয়ে গেছো, তাহলে এই ই অফ এক্স এটা তুমি অ্যান্সার পাবা। বুঝতে পারছো? মানে তুমি একবার ই অফ এক্স করে ফেললে ওই জিনিসকে তুমি যতবারই তুমি গাণিতিক প্রত্যাশা আকারে লেখো সেই জিনিসই ফেরত পাবো, কারণ একবার ই অফ এক্স করে তুমি পেয়ে গেছো ধ্রুবক, এটা হয়ে গেছে কনস্ট্যান্ট। এবার তুমি যতই ই লেখো কোনো চেঞ্জ হবে না, ওই কনস্ট্যান্টই ফেরত পাবা, কারণ কনস্ট্যান্টের গাণিতিক প্রত্যাশা বা গড় করলে সেটাই ফেরত পাই আমরা। আশা করি বুঝতে পারছো। তো এটা এমনই প্রমাণটা। তো এটার প্রমাণ কিন্তু বইয়ে দেওয়া নেই, এমনি আমি দেখালাম। অথবা তুমি এমন প্রমাণ দিয়ে দিতে পারো যে ই অফ, আমরা মূলত কি প্রমাণ করতে আসলাম বলতো, যে এই জিনিসটা ই অফ এক্স মাইনাস ই অফ এক্স, এটা তাহলে ই অফ এক্স মাইনাস ই অফ এক্স এটা সমান যে জিরো প্রমাণ করতে আসলাম। কেমনি প্রমাণ করবা? দুইটা আলাদা আলাদা পদ না, তাহলে একটা হবে ই অফ এক্স মাইনাস আর একটা হবে ই অফ এক্স। এটা বুঝতে পারছো কিনা দেখো, দুইটাকে আলাদা করে ইটা দিয়ে দিলাম, এই বাইরের ইটা দুইটাকে আলাদা করে দিয়ে দিলাম, তাহলে কি হবে? এটা হবে ই অফ এক্স মাইনাস এটা, এই যে এই জিনিসটা ধ্রুবক, তাহলে এটার ই করলেও তো সেই ধ্রুবকই তুমি পাবা। ই অফ এক্স মাইনাস ই অফ এক্স এটা হবে জিরো। তো আশা করি বোঝা গিয়েছে এই জিনিসটা। আর এই যে এই তিনটা প্রমাণ, এই প্রমাণগুলো এখন দেখাবো না, একটু পরে দেখাবো। যে এই তিনটা প্রমাণ খুবই সহজে দেখতে পারবো, কোনো সমস্যা নেই। মানে এই তিনটা প্রমাণ আলাদা ভিডিওতে অথবা শেষে করিয়ে দেবো, সমস্যা নেই। তাহলে গাণিতিক প্রত্যাশা কি জিনিস, তার ধর্ম কি মোটামুটি বুঝতে পারলে। তো গাণিতিক প্রত্যাশা আপাতত হয়েছে। তো গাণিতিক প্রত্যাশা যদি করে থাকো ও মূলমাপনের পরিবর্তন, তো এটা কোনো ব্যাপারই না। দেখো মূলমাপনের পরিবর্তনে গাণিতিক প্রত্যাশার কি চেঞ্জ হয়। দেখো মূলমাপনী দুইটার উপরে গড় নির্ভরশীল না, গড় গড় দুইটার উপরে নির্ভরশীল, তাহলে গাণিতিক গাণিতিক গড় যদি দুইটার উপরে নির্ভরশীল হয়, মানে গাণিতিক গড় বলছি আমি, শুধু গড় না, গড় তো তিন রকমের তাই না। গাণিতিক গড় মূলমাপনী দুইটার উপরে নির্ভরশীল, তার মানে কি গাণিতিক প্রত্যাশা এটাও মূলমাপনী দুইটার উপরে নির্ভরশীল হবে। বুঝতে পারছো? কেমনে নির্ভরশীল আমি দেখাই। ধরো এক্স চলক, ধরো তোমার কাছে একটা চলক আছে এক্স আই, এখন তুমি এখান থেকে একটা নতুন চলক নির্ণয় করলে ইউআই, যেটা হচ্ছে এক্স আই মাইনাস এ ডিভাইডেড বাই সি। তাহলে তুমি ইউআই এর ধরো গাণিতিক প্রত্যাশা বের করলে, এটা হচ্ছে ই অফ ইউ, আই দেওয়া লাগবে না, সমস্যা নেই। ই অফ ইউ এটা তুমি বের করলে, এখান থেকে তুমি কেমনে ই অফ এক্স পাবা? ই অফ এক্স আর ই অফ ইউ এই দুটোর সম্পর্ক বের করলে তো বোঝা যাবে যে মূল আর মাপনী কোনটার উপরে আসলে নির্ভরশীল। যদি তুমি দেখো যে এখানে ই অফ এক্স নির্ণয় করার সময় তোমার মূল কাজে লাগছে, মাপনী দুইটাই কাজে লাগছে, তখন দুইটার উপর নির্ভরশীল। যদি দেখো শুধু মূল কাজে লাগছে তাহলে মূলের উপর নির্ভরশীল, এবার শুধু মাপনী কাজে লাগছে তাহলে মাপনীর উপর নির্ভরশীল। এখন কিছু একটা যদি কাটাকাটি চলে যায় তাহলে সেটার উপর তার নির্ভরশীল না, তাই না? যেমন আমরা এই যে বিস্তার পরিমাপের যেসব পরিমাপে দেখলাম, পরিঘাতের মধ্যে দেখলাম, সেটা কিন্তু মূল কাটাকাটি চলে যায়, মানে শুধু মাপনের উপর নির্ভরশীল ছিল সেগুলো। যখন আমরা গাণিতিক প্রত্যাশাতে আসছি তখন আমরা গড়ের সাথে তুলনা করছি, গড় তো দুইটার উপরে নির্ভরশীল ছিল, মনে করে দেখো। তাহলে গাণিতিক প্রত্যাশা এটাও দুইটার উপর নির্ভরশীল। আমি যদি দেখাই, প্রমাণ করে দেখাই একটু, এক্স আই ইকুয়ালস টু কি হবে দেখো তো, সি ইউআই প্লাস এ, এটা তো বুঝতে পারছো। তাহলে আমি যদি ই অফ এক্স বের করতে চাই, ই অফ এক্স এখান থেকে কি লিখতে পারবো, ই অফ এক্স এর জায়গায় কি লেখা যায়, সি ইউ প্লাস এ, তাহলে সি ইউ প্লাস এ। এখন দেখো এক্স ওয়াই জেড ইউ ভি ডাব্লিউ, দেখো এক্স ওয়াই জেড ইউ ভি ডাব্লিউ এগুলো মোটামুটি চলক বোঝায়, মানে এগুলো বোঝায় চলক। আর যদি দেখো যে এ বি সি ডি, তারপর তুমি দেখো যে পি কিউ আর এস, তারপর দেখো এম এন ও, ও মনে হয় না এম এন, এইগুলো মোটামুটি ধ্রুবক কনস্ট্যান্ট। তো এক্স ওয়াই জেড ইউ ভি ডাব্লিউ এগুলো দিয়ে মোটামুটি চলক বোঝায়। তাহলে তুমি এখানে যদি আই নাও দাও তাও বুঝতে পারবো কোনটা আসলে চলক কোনটা ধ্রুবক। তাহলে এখান থেকে দেখো তো কি লেখা যায়, ই অফ সি ইউ প্লাস এ, এখান থেকে কি লেখা যায়, মানে দুইটাকে আলাদা আলাদা করে দুইটাতে ই দিয়ে দেওয়া যায় না, মানে গাণিতিক প্রত্যাশা গড় যেমনি আলাদা করে দেওয়া যায়, সামেশন আলাদা করে দেওয়া যায়, তো এটাকে লেখা যায় ই অফ সি ইউ প্লাস ই অফ এ। এই লাইন কিন্তু আমার লেখা লাগতো না, কারণ তুমি বুঝতে পারছো এটা চলক আর সি হচ্ছে ধ্রুবক, তাহলে সিটা বাইরে পাঠানো যায়, তাহলে সি ই অফ ইউ প্লাস ই অফ এ, মানে কি একটা ধ্রুবকের গাণিতিক প্রত্যাশা, সেটা ধ্রুবকেরই সমান। তো দেখো তো ই অফ এক্স সমান আমি কি পেলাম, সি ইন্টু ই অফ ইউ প্লাস এ। দেখো একটা জিনিস খেয়াল করো, এখান থেকে আমি লিখতে পারতাম না যে এক্স এর গড় সমান সি ইন্টু ইউ এর গড় প্লাস এ, এখান থেকে আমি সহজে কিন্তু লিখতে পারতাম, মানে নিজে আমার যে জ্ঞানটা আছে সেই জ্ঞানে লিখতে পারতাম এক্স এর গড় মানে হচ্ছে ই অফ এক্স সমান সি ইন্টু ইউ এর গড় মানে হচ্ছে ওই ইউ এর গাণিতিক প্রত্যাশা প্লাস এর গাণিতিক
এ মানে তো শুধু এ, বুঝতে পারছো? এখান থেকে কিন্তু আমি লিখতে পারতাম, আমার জ্ঞান কাজে লাগে, কিন্তু প্রমাণ করতে হলে এভাবে দেখিয়ে দিতে হবে। এভাবে দেখিয়ে আমি পাচ্ছি। আমি যদি মূল চলকের গাণিতিক প্রত্যাশা পেতে চাই, তাহলে নতুন যে চলক তার সাথে মাপনী গুণ করতে হয়, আর পুরোটুকুর সাথে আবার মূল যোগ করতে হয়। সেটাকে এইভাবে লেখা যায়, ওই এভাবে, আগে এ যোগ করে, একই কথা। তো তার মানে কি, মূল মাপনী দুজনের উপরে নির্ভরশীল, কারণ গড় মূল মাপনী দুজনের উপরে নির্ভরশীল, আমরা এতকাল ধরে পড়ে আসছি, জন্মের আগে থেকে পড়ে আসছি। তো এই যে ই অফ সামথিং, যে কোনো কিছুই মূল মাপনের উপর নির্ভরশীল, মানে গাণিতিক প্রত্যাশা। আশা করি বোঝা গিয়েছে। তো গাণিতিক প্রত্যাশা হয়ে গেল। এবার বইয়ের যত গাণিতিক প্রত্যাশার ম্যাথ আছে সব আগে করে আসো, তারপরে ভেদাঙ্কের অংশ দেখো। আমি এখন আবার স্লাইড বানিয়ে আবার শুরু করছি, তো ভিডিও পজ করছি। ম্যাথগুলো করে এসে তারপরে আবার দেখা শুরু করো। আর বেশি কিছু নেই, এই অংশটুকু বুঝেছো মানে ভেদাঙ্ক খুবই সহজ, সহভেদাঙ্ক আরো সহজ, পরীক্ষার তো পড়েই আসলে। তো ম্যাথগুলো করে আসো। তো আমরা চলে আসলাম আবার ভিডিওতে। তো এই টপিকটা দেখে তোমার চেনা চেনা লাগার কথা, পরীক্ষার প্রথম পত্রের পঞ্চম অধ্যায়ে কেবল পড়ে আসলে। তো এই একই জিনিস কিন্তু এই অধ্যায়ের ভিতরও, কিন্তু আমরা কি করবো বলতো, পরীক্ষাতে সূত্রে আমাদের কিন্তু সামেশন ছিল, পুরোটুকুকে ভাগ n করা ছিল। এই একই কাজ আমরা করব ই দিয়ে, মানে গাণিতিক প্রত্যাশা দিয়ে। তো জিনিসটা মজার না? একদম একই রকম জিনিস। পরীক্ষাতে সূত্র কি ছিল বলতো? আমি যদি বলি যে শোধিত পরিঘাত, সেটা সূত্র কি ছিল? মিউ ওয়ান, বা মিউ ওয়ান না, মিউ আর একবারে। সেটা সূত্র ছিল হচ্ছে সামেশন xi, শোধিত যখন তখন আমরা বিয়োগ করে হচ্ছে গাণিতিক গড় দিয়ে পুরোটুকুর পর আর ডিভাইডেড বাই n। এখন তুমি এটাকে ওই গাণিতিক প্রত্যাশার মাধ্যমে প্রকাশ করো, তো তাহলে কি হবে? মিউ আর সমান, মানে আর তম শোধিত পরিঘাত, এটা কি হবে? দেখো, এই অংশটার সাথে সামেশন আর নিচে ভাগ n আছে না, এই অংশের আগে সামেশন আছে, পুরোটুকে ভাগ n আছে। তার মানে কি, এই অংশকে তুমি ই এর মধ্যে রাখতে পারো, মানে ই অফ xi মাইনাস এক্স বার, তারপর হচ্ছে আর। এখন আবার এই যে এক্স বার, এটা আবার এক্স এর গড় না, এটাও তো লেখা যায় সামেশন xi বাই n, মানে কি এটা আসলে গড়, মানে এটাকেও তুমি ই অফ এক্স লিখতে পারো। এটা হচ্ছে ই অফ এক্স, বুঝতে পারলে কিনা দেখো। তার মানে এটা সূত্র একই রকম, শুধু এটা আমি যদি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখি বা থার্ড ব্র্যাকেট দিয়ে লিখি তাহলে এমন। তো এরকম। আর যদি আমি অশোধিত পরিঘাতের কথা বলি তাহলে এটা কি হবে? অশোধিত পরিঘাতে মিউ আর প্রাইম, এটা কি ছিল? সামেশন xi মাইনাস গড় বা দৈন্য যে কোনো একটা সংখ্যা, তারপর আর ডিভাইডেড বাই n। তো তুমি এটাকে গাণিতিক প্রত্যাশার মাধ্যমে প্রকাশ করো, এটা হবে মিউ আর প্রাইম। এটার মান কি হবে? দেখো, এই অংশটার সাথে গড় আছে, গড় আছে মানে কি, সামেশন আছে ভাগ n আছে, তার মানে এটা হবে ই অফ xi মাইনাস a ডিভাইডেড বাই r। তো এটা হচ্ছে সূত্র। এখন যখন তুমি শোধিত পরিঘাত বের করছিলে, তখন তোমার এখানে আবার এক্স বার ছিল, মানে গড় ছিল, এটাকে তুমি আবার গাণিতিক প্রত্যাশা দিয়ে প্রকাশ করছিলে। এখানে তো গড় বা দৈন্য যে কোনো একটা সংখ্যা, তো এটা ওই জিনিসই থেকে যাবে, কারণ এটাকে তো আর গাণিতিক প্রত্যাশা দিয়ে প্রকাশ করতে পারছো না। এখন এই দুটো জিনিস তো তুমি বুঝলে। এখন আরেকটা জিনিস ছিল না, যেটা হচ্ছে মূল বিন্দু থেকে নির্ণীত অশোধিত পরিঘাত। সেটা কি ছিল বলতো? এই অশোধিত পরিঘাতের অন্তর্ভুক্তই কিন্তু ছিল, কিন্তু সেটা ছিল হচ্ছে মূল বিন্দু থেকে। তো সেটাই সূত্র কি ছিল? একই রকম সূত্র ছিল, কিন্তু সেটাকে আমরা প্রকাশ করতাম নিউ আর দিয়ে। নিউ আর সমান কি ছিল বলতো? নিউ আর সমান ছিল সামেশন, এর মান তখন হয়ে যেত 0, তাহলে এটা কি হবে? xi মাইনাস 0 টু দি পাওয়ার আর ডিভাইডেড বাই n। তো এটাই ছিল হচ্ছে সামেশন xi তারপর আর ডিভাইডেড বাই n, এমন ছিল না? তো এটাকে তুমি এবার প্রকাশ করো হচ্ছে ই দিয়ে, ওই গাণিতিক প্রত্যাশা দিয়ে। তো এটা তাহলে কি হয়? নিউ আর ইকুয়ালস টু কি হয় দেখো তো, কোন জিনিসের গড় হয়েছে? এই অংশটা না, এই অংশটার আগে সামেশন, তার সাথে ভাগ n, তাহলে এটা হচ্ছে ই অফ xi তারপর আর। বুঝতে পারছো? তো এই একই জিনিস, খুবই সহজ জিনিস। তো এটা যদি তুমি বুঝতে পারো তাহলে তোমার কাজ হয়ে গেল। তো তাহলে এই যে নিউ আর, এটাকে তুমি আবার চেঞ্জ করে এটাও লিখতে পারো যে মিউ আর প্রাইম, কারণ কি এটা তো অশোধিত, এইভাবে প্রকাশ করতে পারো, সমান ই অফ xi তারপর আর। এখন এটা তুমি কেন, এটা এটা তুমি সেকেন্ড পেপারে লিখবা, এমন মানে সেকেন্ড পেপারের ক্লাস তো, এটা তুমি এই সূত্রে লিখবা। কারণ কি, কারণ তোমার সেকেন্ড পেপারে তোমার যে ম্যাথগুলো আছে সেগুলো দেখবা সব হচ্ছে মূল বিন্দু থেকে নির্ণীত, মানে এই শোধিতও না
অশোধিতই কিন্তু তার মূল বিন্দুটা, মানে তোমার নিউয়ার দিয়ে আলাদা করে প্রকাশ করা লাগবে না, তুমি অশোধিত দিয়ে প্রকাশ করো। বইতে দেখবে এভাবে রয়েছে। এখন শূন্য বাদে অন্য কোনো মান ব্যবহার করতে বলবে না, তাই তুমি নিউ আলাদা করে ব্যবহার না করে তুমি একবারে মিউ আর প্রাইমে ব্যবহার করো, কারণ এখানে তো মানে একই রকম হয়ে যাওয়ার সম্ভাবনা নেই। জিরো দিয়ে সবসময় বের করতে পারবে মূল বিন্দু থেকে, সে কারণে তুমি এটা বের করবে। বুঝতে পারছো? তুমি এটা দিয়ে প্রকাশ করবে তাহলে তোমার কাজ হয়ে যাবে। তো তাহলে পরিঘাত জিনিসটা গেল, এবার পরিঘাতের ম্যাথটা করে ফেলো। আর ম্যাথ করার আগে আমি একটা কথা বলে দিই, সেটা হচ্ছে এই যে আমি এটা একটু কপি করে নিয়ে যাই, এটা কপি করে নিয়ে যাচ্ছি। দেখো আমি একটা কথা যদি তোমাকে বলি, দেখো তোমার কাছে ধরো একটা চলক আছে এক্স আই, তার সম্ভাবনা আছে পি অফ এক্স আই। হ্যাঁ, এখন যদি আমি বলি যে পি অফ এক্স আই স্কোয়ার এই জিনিস বের করো, পি অফ এক্স আই স্কোয়ার এই জিনিস বের করো, এই জিনিস কি বের করা যায় তুমি আসলে বলো তো? ধরো আমি একটা একটা উদাহরণ দিয়ে বোঝাই। ধরো একটা ছক্কা নিক্ষেপে 1 2 3 4 5 6 এটা আসে। ধরো এই যে কি মানটা আসে সেটাকে তুমি ধরো এক্স আই দিয়ে প্রকাশ করছো, মানে এক্স আই এর মান 1 থেকে 6 পর্যন্ত হতে পারে। এখন তুমি পি অফ এক্স আই সমান কি লিখতে পারো, অথবা শুধু এক্স সমান 6 এটার মান বের করতে পারে। এটা কত হয় বলতো? 6 আসার সম্ভাবনা কত? 1/6 না? মানে তোমাকে যদি আমি বলি পি অফ এক্স স্কোয়ার বের করো, মানে এক্স স্কোয়ার মানে কত? 6 স্কোয়ার 36। 36 আসার সম্ভাবনা কি আছে বলো তো? 36 আসার সম্ভাবনা কি বের করা যায়? বের করা তো যায় না। তার মানে কি, তুমি এই যে এখানে তুমি লিখছো ই অফ এক্স আই, তারপর আর এখন ই অফ এক্স এর সূত্র ছিল না? দেখো গাণিতিক প্রত্যাশার কিন্তু সূত্র ছিল যে ই অফ এক্স সমান হচ্ছে সামেশন বা ইন্টিগ্রেশন, যেটাই কাজে লাগুক, সামেশন এক্স ইন্টু পি অফ এক্স, এমন না? এখন আমি যদি তোমাকে বলি যে ই অফ এক্স স্কোয়ার এই জিনিস বের করো, অথবা ই অফ এক্স কিউব এই জিনিস বের করো, ধরো আমি বলছি ই অফ এক্স টু দি পাওয়ার 4 এই জিনিস বের করো। এখন এটা কি লিখবা তুমি? সামেশন এক্স এর জায়গায় লিখবে এক্স টু দি পাওয়ার 4, কিন্তু সম্ভাবনার ক্ষেত্রে তুমি কি আবার এক্স টু দি পাওয়ার 4 লিখবা? এটা কিন্তু বের করা যায় না, এটা বের করা যায় না। সেই কারণে সম্ভাবনার ক্ষেত্রে তোমার সবসময় পি অফ এক্সই থাকবে। এই জিনিসটা আমার একটু আগে বলা উচিত ছিল, কিন্তু ওটা বলিনি, তো এখন বলছি। তো যদি তোমাকে বলি যে ই অফ, ধরো বললাম যে ই অফ, ধরো বলছি 5 এক্স টু দি পাওয়ার 4, এটার মানে কি? এটার মানে হচ্ছে 5 তো ধ্রুবক, এটা তো ই এর বাইরে চলে যায়, তাহলে 5 বাইরে, তাহলে হ্যাঁ ই অফ এক্স টু দি পাওয়ার 4, মানে এটা হবে 5 বাইরে যায়। ই অফ এক্স টু দি পাওয়ার 4 মানে কি? ই অফ এক্স মানে কি? সামেশন এক্স পি অফ এক্স, তাহলে এটা হবে সামেশন এক্স এর জায়গায় এক্স টু দি পাওয়ার 4, কিন্তু সম্ভাবনার জায়গায় তুমি আর 4 লিখবা না, সম্ভাবনার জায়গায় এক্সই থাকবে। তো এটাই হচ্ছে কথা। তার মানে কি, পরীক্ষা তুমি বের করবা ঠিক আছে, কিন্তু তুমি এক্স এর পাওয়ার আরও দেও, সমস্যা নেই, এখানে আই দিও না, সমস্যা নেই, আই বাদ দিয়ে দাও, এখানেও আই বাদ দিয়ে দাও। আই বাদ দিলে একটু সহজ হয়ে যায় জিনিসটা, আই যদি বাদ দাও তাহলে একটু সহজ হয়ে যায়। তাহলে ই অফ এই যে এমন জিনিস, আমি এটা একটু কাছে নিয়ে আসি। আচ্ছা, তো এই যে জিনিসটা, এই যে সূত্রটা, এই সূত্রটাই তুমি ব্যবহার করো, এটা লাগবে না, এটা লাগবে না। তো এই সূত্রের মধ্যে তোমার ধরো বলছি, ধরো কয়েকটা মান দিয়ে দিয়েছি, ধরো বললাম যে পঞ্চম পরিঘাত বের করো, অবশ্যই বলে দেবে মূল বিন্দু থেকে পঞ্চম পরিঘাত, মানে 0 থেকে, আসলে মানে এ এর মান 0 ধরতে হবে, মূল বিন্দু থেকে পঞ্চম পরিঘাত। তাহলে তুমি কি করবা? মিউ প্রাইম 5, এটার মান হবে ই অফ কত বলো তো? এক্স টু দি পাওয়ার 5 হবে। কারণ কি, এটা হচ্ছে কি সামেশন এক্স মাইনাস 0, এক্স আই হয়, আমি এক্সই লিখলাম, এক্স মাইনাস 0 তারপর 5 ডিভাইডেড বাই এন। এখন সামেশন আছে ডিভাইডেড বাই এন আছে, তার মানে এই অংশটাকে তুমি ই এর মধ্যে রাখতে পারো, -0 করা না করে একই কথা। ওই তো দেখিয়ে তো আসলাম। তো ই অফ এক্স টু দি পাওয়ার 5 এটা সমান কি লিখবা? সামেশন, দেখো এবার তুমি যে সামেশন আনছো সেটা কিন্তু এটার সামেশন, মানে এটা হচ্ছে গাণিতিক প্রত্যাশার সামেশন, এটা কিন্তু কোনো গড়ের সামেশন না, মানে এটা সূত্রের সামেশন। মানে তুমি যে সামেশন তাড়িয়ে এই ই আনলে সেটা সেই সামেশনই মনে করো না, এটা হচ্ছে সূত্রের সামেশন। তুমি একটা সূত্র দেখে আসছিলে না একদম শুরুতে, এই যে এখানে, যে ই অফ এক্স মানেই হচ্ছে সামেশন এক্স ইন্টু পি অফ এক্স, আর যদি অবিচ্ছিন্ন হয় তাহলে ইন্টিগ্রেশন। তো আমরা সামেশন নিয়ে কাজ করছি, তার মানে গাণিতিক প্রত্যাশা নির্ণয় করতে হলে একটা সামেশন আনতে হয়, তো সেই সামেশনের কথা আমি বলছি। নির্ণয় করার সময় তো তোমার সূত্রে ফেলা লাগবে, সে কারণে যদি ই অফ এক্স টু দি পাওয়ার 5 নির্ণয় করো, এটাই তো মিউ 5 প্রাইম, মানে কি পঞ্চম পরিঘাত মূল বিন্দু থেকে, পঞ্চম অশোধিত পরিঘাত। তো এটা মানে হচ্ছে ই অফ এক্স টু দি পাওয়ার 5, এটা সূত্র থেকে দেখতে পারছো। তো আর প্রমাণও তো করে আসিছি, তো সূত্র থেকে দেখতে পারছো। তো ই অফ এক্স টু দি পাওয়ার 5 মানে কি, এটা হবে এক্স টু দি পাওয়ার 5। তুমি যখন সম্ভাবনাটা লিখবা, সম্ভাবনা লিখবা পি অফ এক্স। আশা করি বোঝা গিয়েছে। তো পরীক্ষার জিনিসটা এমনই, পরীক্ষাতের ম্যাথটা করে ফেলো। যে ম্যাথগুলো আছে পরীক্ষার নির্ণয় ছাড়া আর কোনো ম্যাথ নেই, মানে খুবই সহজ জিনিস এগুলো। তো এগুলো বের করে ফেলো, তাহলেই আমরা ভেদাঙ্কের টপিকে যেতে পারি। তো আমি আবারও পজ করছি,
তুমি ম্যাথগুলো করে তারপর আবার চলে আসো। আচ্ছা, তো এবার আমরা শিখবো দৈব চলকের ভেদাঙ্ক। মানে আমরা যা শিখে আসিছি এতদিন তাই, কিন্তু গাণিতিক প্রত্যাশার মাধ্যমে। তো খুবই মজার জিনিস। চলো আমরা শুরু করি। ভেদাঙ্কের ইংলিশ হচ্ছে ভ্যারিয়েন্স, প্রকাশ করা হয় ভি অফ এক্স দিয়ে অথবা সিগমা স্কোয়ার এক্স, এমন মানে ভি দিয়ে অথবা সিগমা স্কোয়ার দিয়ে। তো আমরা ভি দিয়ে প্রকাশ করি। তো এটার সূত্র কি হবে বলো তো? ভেদাঙ্কের সূত্র তুমি নর্মালি বলো কি হয়, আমি আবারও দেখাচ্ছি, একবার দেখে এসেছি। তো ধরো ভি অফ এক্স দিয়ে প্রকাশ করলাম, এখানে ভি অফ এক্স দিয়ে প্রকাশ করা হয়। তো ভি অফ এক্স সমান কি হয় বলো তো? সামেশন এক্স আই মাইনাস এক্স বার তার হোল স্কোয়ার ডিভাইডেড বাই এন। এটা এটা হচ্ছে থিওরিটিক্যাল সূত্র, মানে তত্ত্বীয় সূত্র। আর যদি ব্যবহারিক সূত্র দেয় প্র্যাকটিক্যালে, তাহলে এটা হচ্ছে সামেশন এক্স আই স্কোয়ার বাই এন মাইনাস সামেশন এক্স আই বাই এন। এটাকে তো এক্স বার লেখা যায়, সমস্যা নেই, স্কোয়ার। তো এটা মানে কি? এটা মানে সামেশন, আচ্ছা লিখছি না, এটা তো এক্স বার লেখা যায়, তো একই কথা। তো এখান থেকে কেমন এখানে যেতে হয় সেই প্রমাণও কিন্তু আমি আগের অধ্যায়ে দেখাইছি, তো এখন আর দেখাচ্ছি না, লাগছেও না। তো এই যে ভেদাঙ্ক, এটা সূত্র, এটা তো গাণিতিক প্রত্যাশা অধ্যায়, অবশ্যই গাণিতিক প্রত্যাশা এখানে রাজত্ব করবে। তাহলে ভি অফ এক্স এর সূত্র কি হবে তুমি একটু খেয়াল করে দেখো। সূত্রটা হবে, দেখো এই অংশটা, এটার আগে সামেশন আছে, ভাগ করা আছে এন, মানে এই পুরোটুকুকে ই নামক ফাংশনের মধ্যে তুমি রাখতে পারছো। আবার দেখো এখানে এক্স বার আছে, মানে এটা তুমি ই অফ এক্স লিখতে পারছো। তার মানে আমার আলটিমেটলি সূত্রটা এমন হয়, ই অফ এক্স আই কে তুমি এক্স লেখো, সমস্যা নেই, এক্স মাইনাস এটা হয় আবার এক্স এর গড়, মানে এটা আবার ই অফ এক্স। এই যে এটা হচ্ছে থিওরিটিক্যাল সূত্র। আর প্র্যাকটিক্যাল সূত্র কি হবে? প্র্যাকটিক্যাল সূত্র দেখো তো, এটা এক্স আই স্কোয়ার, এটার গড় না, সামেশন করে ভাগেন, তার মানে কি এটা হচ্ছে ই অফ এক্স স্কোয়ার মাইনাস এটা কি হবে দেখো, এটা হচ্ছে এক্স এর গড়, এক্স চলকের গড়, অথবা এক্স বারও লিখতে পারো, সমস্যা নেই। এটা তাহলে কি হবে? ই অফ এক্স পুরোটুকুর উপর স্কোয়ার দেওয়া। বুঝতে পারছো কিনা দেখো। তো যদি এটা বুঝতে পারো তাহলে তোমার কাজ হয়ে গিয়েছে, কারণ ভেদাঙ্কে আর কিছুই নেই। তো সবকিছু, সব রকম প্রমাণ, সবকিছু মানে একই আছে, সব বানটান মানে যত রকম ম্যাথ ছিল সব একই, শুধুমাত্র গাণিতিক প্রত্যাশা দিয়ে বের করতে হবে। তো ই অফ এক্স, এখান থেকে ভেদাঙ্ক বের করার একটা জিনিস আছে, যে তুমি ধরো তোমার এক্স আই চলক দিয়ে দিয়েছে, তুমি এখান থেকে তুমি আগে ই অফ এক্স বের করবা, তারপর ই অফ এক্স স্কোয়ার বের করবা। ই অফ এক্স বের করার সূত্র কি? সামেশন এক্স পি অফ এক্স। আর ই অফ এক্স স্কোয়ার বের করার সূত্র কি? সামেশন এক্স স্কোয়ার পি অফ এক্স। দেখো পি অফ এক্স স্কোয়ার কিন্তু লেখা যায় না, তো এটা বের করার পর ভেদাঙ্ক বের করা তো খুবই সহজ, এই জিনিস করা খুবই সহজ। তো তার মানে এই যে গাণিতিক প্রত্যাশা দিয়ে ভেদাঙ্ক বের করা একটু বেশি সহজ আগের চেয়েও, বুঝতে পারছো? তো এটার ম্যাথও তুমি করে ফেলতে পারো এখনই, কারণ সূত্র তো দেখিয়ে দিলাম, এই যে এই সূত্র, বুঝতে পারছো? এখন এটা হচ্ছে ভেদাঙ্ক। এখন ভেদাঙ্কের কিছু ধর্ম আছে, ভেদাঙ্কের ধর্ম আমরা দেখে নিতে পারি। আমরা লিখে নিই ভেদাঙ্কের ধর্ম, আমরা লিখে নিচ্ছি ভেদাঙ্কের ধর্ম। ভেদাঙ্ক এর ধর্ম, ভেদাঙ্কের ধর্ম কি? ভেদাঙ্কের কিছু ধর্ম এখন মুখস্থ করে নাও, আমি প্রমাণ করে দেখাবো না, সমস্যা নেই। তো ভেদাঙ্কের ধর্ম তুমি যদি একটু দেখো, তাহলে ভেদাঙ্কের কয়েকটা ধর্ম আছে। একটা ধর্ম হচ্ছে গাণিতিক প্রত্যাশা ভেদাঙ্কের ধর্ম। আচ্ছা, ভেদাঙ্কের ধর্ম আমি একটু লিখে দেবো নে, মানে মানে আমার নোট করা নেই, বইতেও দেখছি খুঁজে পাচ্ছি না, আমি একটু লিখে তারপরে দিচ্ছি। আচ্ছা, তো এই ধর্ম 91 পেজে আছে, দেখো, দেখলেই পাবা না। তো প্রথম ভেদাঙ্কের ধর্ম হচ্ছে ভ্যারিয়েন্স অফ, দেখো ভি অফ এক্স দিয়ে প্রকাশ করা হয় না, তুমি যদি তার মধ্যে কোনো একটা ধ্রুবক রাখো তাহলে সেই ধ্রুবকের মান হয় 0। এখন দেখো ভেদাঙ্ক কিন্তু একটা বিস্তার পরিমাপের ব্যাপার, একটা বিস্তারের বর্গ না ভেদাঙ্ক, তুমি জানো বিস্তারের পরিমাপ হচ্ছে পরিমিত ব্যবধান, তো একটা বিস্তারের পরিমাপ, তার স্কোয়ার হচ্ছে ভেদাঙ্ক। তাহলে পরিমিত ব্যবধান 0 কখন হয়? যখন একটা ধ্রুবক হয়, ধ্রুবকের তো কোনো পার্থক্য নেই, তাই না? ধ্রুবকের তো কোনো ব্যবধান থাকে না, তাহলে তার পরিমিত ব্যবধান 0। এখন ভেদাঙ্ক কি? তার স্কোয়ার, তার মানে 0 স্কোয়ার 0, এবং ভেদাঙ্কও একই জিনিস। তো এটার প্রমাণ কেমনে করবা? খুবই সিম্পল, এটার যে সূত্র আছে সেই সূত্র তুমি আগে লিখবা। সূত্র কি দেখো, ভেদাঙ্কের সূত্র কি? ভেদাঙ্কের সূত্র হচ্ছে ই অফ এক্স মাইনাস ই অফ এক্স, এই জিনিসটা দেখো, এটা হবে ই অফ ভি অফ এক্স সমান কি হবে? ভি অফ এক্স সমান হবে ই অফ এক্স মাইনাস ই অফ এক্স তার স্কোয়ার। সরি, এখানে স্কোয়ারটা দিইনি, স্কোয়ারটা না দিলে, স্কোয়ার না দিলে কি হয় দেখো তো, স্কোয়ার না দিলে সেই জিনিস হয় না, এটা হয় ই অফ এক্স, এটা হয় ই অফ এক্স, মানে এটাও ই অফ এক্স, মানে এটা হয় 0। দেখো আমি কিন্তু ভুল করে ফেলছিলাম, এখানে স্কোয়ার হবে, এই যে এখানে কিন্তু একটা স্কোয়ার ছিল, বুঝতে পারছো? এটুকু এক্স মাইনাস ই অফ এক্স তার স্কোয়ার, পুরোটুকু আবার এর মধ্যে আছে এইভাবে।
তার মানে কি এটার সূত্র কি দাঁড়াচ্ছে, এই যে এটার সূত্র দাঁড়াচ্ছে এমন। এখন আমি যদি এক্স না দিই, এখানে যদি একটা ওই ধ্রুবক দিই, তাহলে কি হয় দেখো তো, এখানে ধ্রুবকটা সি লিখি, ই অফ, এটা তাহলে কি হবে সি মাইনাস ই অফ সি, এমন না, তার স্কোয়ার। এখন তুমি যদি একটু খেয়াল করো, সি তো সি থাকলো, ই অফ সি মাইনাস, এখন ই অফ সি এটা কি বলতো, কোন একটা ধ্রুবকের গাণিতিক প্রত্যাশা কত হয়, কোন একটা ধ্রুবকের গড় আর কোন একটা ধ্রুবকের গাণিতিক প্রত্যাশা, এটা জিরো না, তাহলে এটা জিরো, সরি সরি সরি, এটা জিরো না, কোন একটা ধ্রুবকের গাণিতিক প্রত্যাশা ওই ধ্রুবকেরই সমান। আচ্ছা আমি এখানে জিরো দেখে এটাও বানিয়ে ফেলেছি, কোন একটা ধ্রুবকের গাণিতিক প্রত্যাশা ওই ধ্রুবকের সমান, বুঝতে পারছো? তাহলে এটা হচ্ছে ই অফ, দেখো সি ছিল আর এটাও আবার সি হয়ে গিয়েছে, মানে সি মাইনাস সি হচ্ছে জিরো, তাহলে ই অফ জিরো তার স্কোয়ার করলে জিরোই হয়, তাহলে ই অফ জিরো এটা অবশ্যই জিরো হবে, কারণ কি জিরো তো একটা ধ্রুবক, সেটার গাণিতিক প্রত্যাশা করলে তুমি ওই জিরোই পাবা, মানে ওই ধ্রুবকটাই পাবা। তাহলে ভি অফ এক্স না, এটা আসলে ভি অফ, এভাবে লেখা উচিত ছিল, এটা হচ্ছে ভি অফ এক্স এর এটা সূত্র। আর যদি ভি অফ সি লিখি তাহলে ভি অফ এক্স এর সূত্র এটার, যদি ভি অফ সি লিখি, এখানে এক্স না লিখে আমি যদি সি লিখি, এখানে আমি যদি সি লিখি তাহলে এক্স এর জায়গায় সি বসে যাবে, তাহলে এখানে সি, এখানে সি, এখানে সি, বুঝতে পারছো? মানে নর্মাল সূত্র আমি ওই সূত্র দিয়ে প্রমাণটা করে ফেলতে পারি, গাণিতিক প্রত্যাশার ওই ধর্মটা ব্যবহার করে, কোনো একটা ধ্রুবকের গাণিতিক প্রত্যাশা ওই ধ্রুবকেরই সমান হবে, বুঝতে পারছো? আমি এটাকে একটু ছোট করে দেখাই, ছোট করে রাখি এটাকে। তো আশা করি বোঝা গেছে জিনিসটা কেমন। তো এইভাবে প্রমাণটা করবো, খুবই সহজ প্রমাণ, এটা কিন্তু প্রমাণেও আছে দেখবা, বইয়ের মধ্যে প্রমাণগুলো খুবই সহজ সহজ, দুইটা একটু ঝামেলা, এগুলো আমরা পেরে যাবো, সমস্যা নেই। আরেকটা দেখো, ভি অফ সি এক্স ইকুয়ালস টু সি স্কোয়ার ভি অফ এক্স, এটা কি চেনা চেনা লাগে দেখো তো, এটা চেনা চেনা লাগে কিনা, এটা তোমার কিন্তু চেনা চেনা লাগা উচিত, কারণ ভেদাঙ্কের বাইরে যদি কোনো একটা ধ্রুবক যেতে চায় তাহলে সেটা সি স্কোয়ার হিসেবে দেয়। আমি একটু ভালো করে তোমাকে বোঝাই, ধরো ইউ ইকুয়ালস টু আমি লিখলাম, ইউআই ইকুয়ালস টু লিখলাম ধরো এক্স আই মাইনাস এ ডিভাইডেড বাই সি, এটা ধরে লিখলাম। তাহলে আমি যদি ভি অফ ইউ বের করি আর সেখান থেকে ভি অফ এক্স বের করতে চাই, কেমনে বের করবো? আমরা কি লিখতে পারি, ভি অফ এক্স ইকুয়ালস টু কি লিখতে পারি, মাপনের স্কোয়ার ইন্টু ভি অফ ইউ, এমন লিখতে পারি না? মূলের কাজ নিয়ে দেখো এখানে কি আছে দেখো তো, শুধু একটা মাপনী দিয়ে গুণ করা না, আর কিছু না, মানে গুণ ভাগ করা থাকলে সেটার স্কোয়ার হিসেবে বাইরে যায়, এটা তুমি বুঝতে পারছো, ভেদাঙ্ক থেকেই বুঝতে পারছো। তাহলে ভেদাঙ্কের বাইরে যদি কোনো একটা ধ্রুবক যেতে চায় সেটা স্কোয়ার হিসেবে যায়, বুঝতে পারছো? কারণ ভেদাঙ্ক কি সিগমার স্কোয়ার না, মানে ভেদাঙ্ক একটা বর্গ, এই কারণে মাপনীর বর্গ নিয়ে কাজ হয়, তুমি অনেকবার জানো এই জিনিসটা, মানে অনেকবারই শুনেছো। এখন যদি আমি এই জিনিসটা লিখতাম, ধরো লিখছি যে ভি অফ এ প্লাস বি এক্স, এটা কি হবে বলতো? দেখো এ কিন্তু একটা মূল হিসেবে কাজ করছে, মূল আর বি হচ্ছে মাপনী। ধরো আমি যদি এখানে ইউ লিখতাম তাহলে তুমি ভালো বুঝতে, তাও সমস্যা নেই। দেখো ভি অফ এ প্লাস বি এক্স, এটা কি হয় বলতো? দেখো ভি অফ এ প্লাস বি এক্স তুমি যদি দুইটাকে আলাদা করে দাও তাহলে এটা হয় ভি অফ এ প্লাস ভি অফ বি এক্স, তাহলে ভি অফ এ কত হয়, ভি অফ এ শুধুমাত্র ভি অফ এ কত হবে, জিরো। আর ভি অফ বি এক্স এটা কত হবে, বি বাইরে যাবে কিন্তু স্কোয়ার হবে, তারপর হবে ভি অফ এক্স, বুঝতে পারছো কিনা দেখো? প্রমাণ দেখাবো না, সমস্যা নেই, প্রমাণ দেখাচ্ছি। প্রমাণ কেমন বলো তো? প্রমাণ মনে হয় খুব সম্ভবত সহজ প্রমাণই, আমি যদি দেখাই এটা, দেখো ভি অফ সি এক্স, এটা যদি তোমাকে প্রমাণ করে দেখাই, ভি অফ সি এক্স ইকুয়ালস টু কি হয় বলো তো? এই যে এই সূত্র অনুযায়ী তুমি লেখো ই অফ সি এক্স মাইনাস ই অফ সি এক্স, বুঝতে পারছো কিনা বলো, তার স্কোয়ার। এখন এটা কি হয়, ই অফ, এখানে থাকে সি এক্স মাইনাস দেখো সি ই অফ এক্স তার স্কোয়ার, বুঝতে পারছো কিনা দেখো? এখন ই অফ সি এক্স মাইনাস সি ই অফ এক্স তার আবার স্কোয়ার, তাহলে এটা কি হবে? আচ্ছা তো প্রমাণ একটু পরে দেখাবো না, সমস্যা নেই, আগে তুমি ধর্মগুলো দেখে নাও, প্রমাণ মনে হয় একটু বড়ই হবে না, বা আরো ছোট আমার হয়তো মনে নেই তাই। তো আরেকটা ধর্ম কি ভেদাঙ্কের, দেখো ভি অফ আমি যদি লিখি যে এক্স মাইনাস ওয়াই, অথবা আমি যদি লিখি যে ভি অফ মাইনাস এক্স, এটার ভেদাঙ্ক কি হবে জানো? এটার ভেদাঙ্ক হবে ভি অফ এক্স। কারণ কি তুমি কি বলতে পারবা? কারণ কি ভি অফ মাইনাস এক্স সমান ভি অফ এক্স, মানে তুমি যদি একটা নেগেটিভ মানের ভেদাঙ্ক বের করো সেটা পজিটিভ মানই হবে, কেন হবে বলো তো? দেখো ভেদাঙ্ক কিন্তু একটা বর্গ সংখ্যা, দেখো কোন একটা বর্গ সংখ্যার মান কি কখনো ঋণাত্মক হতে পারে? হতে তো পারে না। তোমার তো মনে হতে পারে যে এখানে বাইরে একটা মাইনাস চলে আসবে, তো মাইনাস ওয়ান গুণ আকারে আছে, সেটা তো বাইরে আসার কথা তাই না?
তো মাইনাসটা ভেদাঙ্ক থেকে ভ্যানিশ হয়ে যায়। দেখো আচ্ছা, এটা তো প্রমাণ হয়ে গেল। দেখো এখানে -1 গুণাকার আছে না, তো এই যে এখানে -1 গুণাকার আছে, এটা তো ধ্রুবক, তো -1 যদি বাইরে চলে আসে তাহলে -1 এর স্কোয়ার আকারে বাইরে আসবে, তার মানে এটা হয়ে যাবে ভি অফ এক্স। বুঝতে পারছো তুমি? তার মানে কোনো নেগেটিভ সংখ্যা থাকে না যদি তুমি ভেদাঙ্ক নির্ণয় করো। কারণ কি, ভেদাঙ্ক হচ্ছে একটা স্কোয়ার সংখ্যা, বর্গ সংখ্যা। বর্গ সংখ্যা তো কখনো ঋণাত্মক হতে পারে না, বর্গ সংখ্যা সবসময় পজিটিভ। তার মানে তোমাকে যদি এখন আমি বলি যে ভি অফ এক্স মাইনাস ওয়াই, এটা কি হবে বলো তো? এটা হবে ভি অফ এক্স, মাইনাস নিয়ে কোনো কাজ নেই, এটা হবে প্লাস ভি অফ ওয়াই। বুঝতে পারছো নাকি? দেখো প্লাস ভি অফ মাইনাস ওয়াই হতো, তো ভি অফ মাইনাস ওয়াই মানে ভি অফ ওয়াই। এগুলো মোটামুটি একটু বুঝতে পারলেই হয়ে যাবে না, মানে কোনো নেগেটিভ কাজ কাম থাকবে না ভেদাঙ্কের ক্ষেত্রে। কারণ -1টা ধ্রুবক আকারে বাইরে চলে আসে স্কোয়ার হয়ে, তো -1 এর স্কোয়ার +1ই হয়ে যায়, এই যে এখানে দেখাইছি। তো তাহলে তোমাকে যদি বলি আর আরেকটা জিনিস, যে যেমন ই যে প্রত্যেকটা পদে আলাদা আলাদা করে দেওয়া যায়, ভিও দেওয়া যায়। ধরো ভি অফ এক্স প্লাস ওয়াই মাইনাস জেড, তাহলে এটা কি হবে? ভি অফ এক্স প্লাস ভি অফ ওয়াই প্লাস ভি অফ জেড। মানে এটাও প্রত্যেকটাকে আলাদা আলাদা করে দেওয়া যায়, কিন্তু কোনো মাইনাস থাকবে না, সব প্লাস হয়ে যাবে। বুঝতে পারছো? তো এইভাবে কাজ হয় ভেদাঙ্কে। তো আরো একটা প্রশ্ন তোমাকে দিতে পারি। ধরো তোমাকে একটা প্রশ্ন দিলাম যে, ধরো আমি লিখছি, ধরো ভি অফ এ প্লাস বি স্কোয়ার এক্স প্লাস সি এক্স মাইনাস ডিওয়াই। তো যদি আমি এটা তোমাকে বের করতে বলি, তো দেখো এটা যদি তোমাকে বলি যে সিম্পলিফাই করো, কেমনে করবা? দেখো প্রথমে ভি প্রত্যেকটার উপর চলে যায়, আমি এক লাইন করে দেখাই, তারপরে যখন তুমি করবো তখন তোমার করা লাগবে না। ভি অফ বি স্কোয়ার অফ এক্স প্লাস ভি অফ সি এক্স প্লাস ভি অফ ডিওয়াই একবারে তুমি লিখতে পারো, অথবা মাইনাস ডিওয়াই লিখতে পারো। তো আমি একবারে ডিওয়াই লিখছি, মাইনাসটা চলে যায় এক কথা। এখন ভি অফ এ, এ কি বলো তো? এ তোমার কিন্তু দেখেই বোঝা যায় এ হচ্ছে একটা ধ্রুবক, ধ্রুবকের কোনো ভ্যারিয়েন্স থাকে না, মানে ভেদাঙ্ক থাকে না, তাহলে এটা হয়ে যাবে 0 প্লাস বি স্কোয়ার এক্স। এটা তুমি কিন্তু ভুল করে বি স্কোয়ার লিখে দিবা, কিন্তু দেখো ভিতরে আছে বি স্কোয়ার, এটা ধ্রুবক, এটা বাইরে চলে গেলে হবে তার স্কোয়ার, মানে বির পর 4 হয়ে যাবে ভি অফ এক্স। এটা কি হবে? সি আছে, সি তাহলে বাইরে যাবে সি স্কোয়ার হয়ে ভি অফ এক্স। এটা ডি আছে, ডি স্কোয়ার ভি অফ ওয়াই। বুঝতে পারছো কিনা? দেখো ভেদাঙ্ক এভাবে কাজ করে। তো তোমার কি এত কিছু লেখার দরকার আছে? ভি অফ এ এটা হবে 0 বাদ ভি অফ বি স্কোয়ার এক্স, এটা কি হবে? বি স্কোয়ার ধ্রুবক, তাহলে বাইরে যায় হবে বি টু দি পাওয়ার 4 আর ভি অফ এক্স থাকবে। ভি অফ সি এক্স, এটা কি হবে? সি তো ধ্রুবক, এটা বাইরে গেলে হবে সি স্কোয়ার আর থেকে যাবে ভি অফ এক্স মাইনাস কি হবে? দেখো ঠিক লিখলাম নাকি? মাইনাস কিন্তু হবে না, প্লাস হবে। ভেদাঙ্কে কোনো মাইনাস নেই, ভেদাঙ্ক বর্গ সংখ্যা, এর কোনো নেগেটিভিটি নেই, সবসময় এক পজিটিভ মানুষ। তো ভি অফ ডিওয়াই কি হবে? ডি হচ্ছে কনস্ট্যান্ট, এটা বাইরে গেলে ডি স্কোয়ার ভি অফ ওয়াই। বুঝতে পারছো কিনা? দেখো এইভাবে কিন্তু তুমি যে কোনো মানে ভ্যারিয়েন্স নিয়ে কাজ কাম করতে পারবা। এখন তাহলে এখানে যে এই জিনিসগুলো রয়েছে, মানে এই যে যা যা রয়েছে সবকিছু তুমি মানে যে ধর্মগুলো রয়েছে তুমি এখান থেকে কিন্তু দেখতে পারবা। এখন এখানে একটা ঝামেলা আছে, তুমি সবসময় কিন্তু এই জিনিস লিখতে পারবা না। দেখো আমি যা যা দেখালাম এগুলো তখনই সম্ভব, মানে এই যে একটা জিনিস আমি এভাবে লিখি, ভি অফ ধরো এক্স মাইনাস ওয়াই, বা আমি প্লাস দিয়ে লিখি, সমস্যা নেই, বা প্লাস মাইনাস ওয়াই প্লাস মাইনাস জেড, এটাকে তুমি ভি অফ এক্স প্লাস ভি অফ ওয়াই প্লাস ভি অফ জেড এমন তো লিখতেই পারো, তাই না? লিখতে পারো কখন জানো? যখন এক্স ওয়াই জেড সব স্বাধীন, এগুলো সব স্বাধীন, এক্স কমা ওয়াই কমা জেড সব হচ্ছে স্বাধীন। বুঝতে পারছো? তুমি স্বাধীন না হলে এভাবে আলাদা করে লিখতে পারবে না। মানে তুমি যেমন গাণিতিক প্রত্যাশার মধ্যে লিখতে পারতে না, আমি যদি ধর্মের মধ্যে নিয়ে যাই, গাণিতিক প্রত্যাশার ধর্ম, এই যে এখানে নিয়ে যাই, যদি একটু ওয়েট করো, একটু ওয়েট, এই যে এখানে ই অফ এক্স প্লাস ওয়াই প্লাস জেড, ই অফ এক্স প্লাস ই অফ ওয়াই প্লাস ই অফ জেড একবার লিখতে পারতে না, কারণ তুমি তো সামেশন সবগুলোতে আলাদা করে লিখতে পারো, তাই গাণিতিক প্রত্যাশাতেও আলাদা করে লিখতে পারো। কিন্তু ভেদাঙ্কে একটু সমস্যা আছে। ভেদাঙ্ক কি এত সহজ জিনিস বলো? ভেদাঙ্কের সূত্রের মধ্যে তো ঝামেলা আছে। ভেদাঙ্কে তুমি প্রত্যেকটাকে আলাদা করে লিখতে পারবা, সব মাইনাসকে প্লাস লিখতে হবে এমন করতে পারবা, কিন্তু যখন এক্স ওয়াই জেড এগুলো স্বাধীন, মানে যখন চলকগুলো স্বাধীন, এক কথা চলকগুলো স্বাধীন, চলকগুলো যখন স্বাধীন হবে তখনই শুধুমাত্র তুমি এমন আলাদা করে প্রত্যেকটা পদের মধ্যে ভেদাঙ্ক দিতে পারবো। এমনি যদি স্বাধীন না হয় তখন পারবা না। স্বাধীন হলে তখন সহভেদাঙ্ক নিয়ে কাজ কাম আছে। বুঝতে পারছো? আমরা সাধারণত 3 চলক নিয়ে কাজ করি না, আমরা সাধারণত 2 চলক নিয়ে কাজ করবি। বইয়ে দেখবা 2 চলক নিয়ে কাজ করা আছে। তো 2 চলক নিয়ে আমরা দেখবো যে অধীন হলে কি হবে সেটা আমরা দেখবো সহভেদাঙ্ক যখন পড়বো তখন।
কিন্তু মোটামুটি ভেদাঙ্কের কাছে আমি বোঝা গিয়েছে। আমরা স্বাধীন ধরে নিয়ে আপাতত এইগুলো ধরে নিলাম। এই যে এটাও এই স্বাধীনের ক্ষেত্রে হবে। তো যেগুলো আমি অনেকগুলো পদ আলাদা করে ভ্যারিয়েন্স দিয়ে দিয়েছি, মানে ভেদাঙ্ক দিয়ে দিয়েছি, সেগুলোতে প্রত্যেকটাতে আলাদা আলাদা করে যখন দিলাম, ধরে নিয়েছি যে এগুলো হচ্ছে স্বাধীন। যদি অধীন হয় তাহলে কি হতো সেটা আমরা দেখব। তো তাহলে ভেদাঙ্কের যে ম্যাথগুলো আছে সেগুলো করে ফেলো। ভেদাঙ্কের ম্যাথ খুব সম্ভবত খুব বেশি নেই, কিছু প্রমাণ আছে, তো সেইগুলো এখন আর না দেখালেও হচ্ছে আপাতত। তো আমরা সহবেদাঙ্ক পড়ার পর তারপরে সবগুলো প্রমাণ দেখে নেব। তো তাহলে এই ভিডিওটা পজ করছি, আবার ওই সহবেদাঙ্ক নিয়ে হাজির হবো এখনই। তো এবার আমরা সহবেদাঙ্ক নিয়ে কাজ করব। তো দেখো আমরা এবার সহবেদাঙ্কটা শিখে নিই। দেখো এগুলো একটু মানে তথ্য অনেক লাগতে পারে, কিন্তু জিনিসগুলো সহজ। তুমি একবার হাতে করে নিজে খাতায় লিখে ফেলো তাহলেই হয়ে যাবে। সহভেদাঙ্ক। তো সহভেদাঙ্ক জিনিসটা কি? দেখো আমি যদি সহভেদাঙ্কের জিনিসটা লিখি, সহভেদাঙ্ক, সহ মানে কি? সহভেদাঙ্ক মানে বোঝায় দুই জনের ভেদাঙ্ক, মানে দুইটা চলক। একটা চলক এক্স আর একটা চলক ওয়াই, দুইটা আলাদা আলাদা চলক। কারণ দুইটা চলক যদি পরস্পরের উপর নির্ভরশীল হয়, তাহলে তাদের নির্ভরশীলতার মান কতটুকু সেটা প্রকাশ করে সহভেদাঙ্ক। মানে ধরো এক্স আর ওয়াই পরস্পর অধীন, তাহলে তাদের সহভেদাঙ্কের মান আছে। যদি এক্স আর ওয়াই হয় স্বাধীন, এক্স ওয়াই স্বাধীন মানে কি? একজন একজনের উপর একদমই নির্ভরশীল না, তার মানে তাদের সহভেদাঙ্কের মান 0। এটুকু ধারণা তুমি যদি বুঝতে পারো তাহলে সহভেদাঙ্ক বুঝতে পারবো। সহভেদাঙ্ক তো ভেদাঙ্কের সাথে সম্পর্কিত। এটাকে বলা হয় সিওভি, কোভ্যারিয়েন্স বলা হয়। সিওভি, কোভ্যারিয়েন্স অফ এক্স ওয়াই, এটা দিয়ে প্রকাশ করা হয়। ভ্যারিয়েন্সকে কি দিয়ে প্রকাশ করা হয়? মানে ভেদাঙ্ক, এটা হচ্ছে ভি অফ এক্স। যদি ওয়াই এর ভেদাঙ্ক বের করি তাহলে ভি অফ ওয়াই। যদি এই দুইটার সহভেদাঙ্ক বের করি তাহলে কোভ্যারিয়েন্স মানে কোভ এক্স কমা ওয়াই। আশা করি বোঝা গিয়েছে। এখন এটা কিন্তু আসলে ভেদাঙ্কের সূত্র থেকে আসলে বের করা যায় আসলে যে সহভেদাঙ্কের সূত্র কি। দেখো ভেদাঙ্কের সূত্র কি জানো তুমি? ই অফ তো না, ভি অফ এক্স। ভি অফ এক্স তুমি একটা সূত্র জানো, এটা হচ্ছে এটা জানো এক্স মাইনাস ই অফ এক্স তার হোল স্কয়ার। তুমি নর্মাল গড়ের থেকে আসে এই সূত্রটাই পাবা। আরেকটা সূত্র আছে ই অফ এক্স স্কয়ার মাইনাস ই অফ এক্স হোল স্কয়ার। এখন এখানে তুমি একটা জিনিস দেখবা, সব জায়গায় তুমি স্কয়ার দেখবা। এখন এই স্কয়ার গুলো তুমি একটু আলাদা করে গুণ আকারে লেখো। গুণ আকারে লিখলে তুমি পাবো যে এক্স নিয়ে দুইবার কাজ করে। দেখো আমি যদি লিখি ই অফ, দেখো এখানে কি লেখা, এক্স মাইনাস ই অফ এক্স, এই জিনিসটার স্কয়ার না? এক্স মাইনাস ই অফ এক্স এই জিনিসটার উপর কিন্তু স্কয়ার। তার মানে কি এক্স মাইনাস ই অফ এক্স ইন্টু এক্স মাইনাস ই অফ এক্স, এমন লেখা যায়? এমন তো লেখা যায়, তাই না? এই পুরোটুকুর এই ই মানে কি গাণিতিক প্রত্যাশা করলে আমি ভেদাঙ্ক পাই। মানে এই সূত্র থেকে আমি স্কয়ারটাকে ভেঙে দুইটা আলাদা করে লিখলাম। এটা হচ্ছে একটা সূত্র হয়ে গেল। আর এই যে এই সূত্রটা, এটাকে আমি কি লিখতে পারি? ই অফ এক্স স্কয়ারকে লিখতে পারি ই অফ এক্স ইন্টু এক্স। আর ই অফ এক্স হোল স্কয়ারকে কি লিখতে পারি? এটাকে লিখতে পারি ই অফ এক্স ইন্টু ই অফ এক্স লিখতে পারি। যদি পারি তাহলে এখানে দেখো একই জিনিস দুইবার করে আছে, দুইটাই এক্স দিয়ে করে। এখানে দেখো একই জিনিস দুইবার, দুইটা এক্স দিয়ে, একই জিনিস দুইবার, দুইটা এক্স দিয়ে। তখন আমি সহভেদাঙ্ক বের করবো, তখন দুইটার মধ্যে একটাকে তোমার ওয়াই লিখতে হবে। মানে যে দুইটা চলক নিয়ে কাজ করছো সেই দুইটা চলক দুই জায়গায় থাকতে হবে। মানে যদি আমি সহভেদাঙ্কের সূত্র লিখি তাহলে সূত্রটা এমন হবে। এটা আমি সূত্র মনে রাখার উপায়টা দেখাচ্ছি, আসলে এমন কোনো লজিক নেই, শুধু সূত্র মনে রাখার উপায় দেখাচ্ছি। তো তাহলে কোভ্যারিয়েন্স অফ এক্স কমা ওয়াই, এবার কি, এবার কিন্তু সহভেদাঙ্ক মানে দুইটা চলক নিয়ে কাজ করছি। মানে কোভ্যারিয়েন্স অফ এক্স কমা ওয়াই বোঝাচ্ছে একটা চলকের উপর একটা চলক কতটুকু নির্ভরশীল। বুঝতে পারছো? এটার সূত্র হবে হচ্ছে, দেখো এমনই সূত্র। দেখো এই অংশে একটা এক্স আছে, থাক, এটাকে তুমি ওয়াই তে দিয়ে দাও, তাহলে হবে ই অফ, এটার সূত্র হয়ে যায় হচ্ছে এক্স মাইনাস ই অফ এক্স, আর তার সাথে চলে আসে এটুকু অংশ তুমি ওয়াই দিয়ে দাও, তাহলে ওয়াই মাইনাস ই অফ ওয়াই। এই যে এই সিম্পল একটা কাজ করে তুমি কিন্তু সহভেদাঙ্কের সূত্র পেয়ে যাচ্ছ। আর এখানেও তোমার একই কাজ, এখানে কি দুইটা এক্স গুণ আকারে আছে, তুমি একটা এক্স রেখে একটা ওয়াই দাও। এটা হচ্ছে ব্যবহারিক সূত্র, তাই না? এই যে এই ব্যবহারিক সূত্র থেকে, তাহলে এটা হচ্ছে সহবিধাঙ্কের থিওরিটিক্যাল সূত্র। আর এবার যেটা লিখবো সেটা ব্যবহারিক সূত্র। কি লিখবো? এক্স থাক একটা, একটা লেখো ওয়াই। এখানে কি ই অফ এক্স একটা, ই অফ এক্স একটা, তুমি একটা রাখো ই অফ এক্স আর একটা রাখো ই অফ ওয়াই। বুঝতে পারছো? তো এইটুকু যদি বুঝতে পারো তাহলে এটা হচ্ছে আমাদের সূত্র, এটা হচ্ছে আমাদের সূত্র। তো তুমি ম্যাথ করার সময় বুঝে যাবে না যে তোমার সবচেয়ে এই সূত্রটাই ভালো কাজে লাগবে না, মানে ই অফ এক্স ওয়াই মাইনাস ই অফ এক্স ইন্টু ই অফ ওয়াই। এখন একটা জিনিস কি বললাম, সহভেদাঙ্কের মান
আসলে নির্দেশ করে যে এই দুইটা চলক একটা অপরের উপর কতটুকু নির্ভরশীল। যদি একদমই নির্ভরশীল না হয় তখন কি হবে? একদমই যদি নির্ভরশীল না হয় তাহলে সহভেদাঙ্কের মান 0 হয়ে যাবে না? দেখো খেয়াল করো, যদি একদমই x আর y নির্ভরশীল না হয় মানে কি x আর y যদি স্বাধীন হয়, আমি যদি পরের স্লাইডে লিখি যে x, y যদি স্বাধীন হয় তাহলে কি সহভেদাঙ্কের মান তখন 0 হবে না? কারণ কি সহভেদাঙ্ক নির্দেশ করে যে x আর y একে অপরের উপর কতটুকু নির্ভরশীল। এরা যদি স্বাধীন হয় তাহলে তো নির্ভরশীল না, মানে এটা 0। তখন তুমি একটা জিনিস লিখতে পারো না, সহভেদাঙ্কের জায়গায় কি লিখতে পারো দেখো তো। সহভেদাঙ্কের জায়গায় লিখতে পারো e of xy minus e of x into e of y। এটা হচ্ছে সূত্র। তাহলে e of xy minus e of x into e of y, এটার মান 0। তাহলে তুমি কিন্তু একটা জিনিস প্রমাণ করে ফেললে, মনের অজান্তে প্রমাণ করে ফেললে। e of xy সমান হচ্ছে, এই দুটো পাশে পাঠাও তাহলে হয় e of x into e of y। দেখো এই প্রমাণটা কিন্তু গাণিতিক প্রত্যাশার একটা প্রমাণ। এই প্রমাণ কিন্তু একদম শুরুতে ছিল, যেটা বলছিলাম পরে আমরা প্রমাণ করব সহভেদাঙ্ক দিয়ে। দেখো একদম প্রথমে যদি আমি এই প্রমাণে তোমাকে নিয়ে যাই, গাণিতিক প্রত্যাশার যে ধর্মগুলো ছিল, এই যে এখানে যে ধর্ম ছিল, এই যে দেখো এই একটা ধর্ম, এই যে এই ধর্মটা, এটা না সরি, এই যে এইটা x, y স্বাধীন হলে e of xy সমান e of x into e of y। দেখো এটা কিন্তু আমরা সহভেদাঙ্ক দিয়ে প্রমাণ করি। তাহলে এটা আমি লিখে দিই সহভেদাঙ্ক দিয়ে প্রকাশ করি, বা আমি একটু ছোট করে লিখতে কোভ্যারিয়েন্স অফ x, y সমান 0। এটা ছিল আমার সূত্র। মানে এই জিনিসটা ব্যবহার করে আমি এটা করে ফেললাম। আবার তুমি উল্টো কাজটাও করতে পারো, কিন্তু তোমাকে কিন্তু প্রমাণ করতে দিতে পারে যে যদি x আর y স্বাধীন হয় তাহলে প্রমাণ করো যে এটা সমান 0। যদি প্রমাণ করতে বলে যে এই দুটার সহভেদাঙ্ক 0, তাহলে তুমি এই জিনিসটা ধরে নিবা। মানে তোমার যদি এটা প্রমাণ করতে বলে তাহলে তুমি এটা ধরে নিবা, আর যদি তোমাকে এই জিনিস প্রমাণ করতে বলে তাহলে তুমি এটা ধরে নিবা। তো যদি তুমি এটা ধরে নাও তাহলে তোমার মান এরকম আসে। ধরো তোমাকে বললো যে x, y স্বাধীন হলে প্রমাণ করো যে ওই x, y এর সহভেদাঙ্কের মান 0। এটা যদি প্রমাণ করতে বলে তাহলে তোমার এই জিনিসটা ধরে নিতে হবে। এটা ধরে নিলে কি হবে? তুমি তাহলে লিখবা e of xy সমান e of x into e of y। মানে তোমার যদি এটা প্রমাণ করতে বলে এটা ধরবা, আর এটা প্রমাণ করতে বলে এটা ধরবা, মানে একই কাজ শুধুমাত্র উল্টো কাজ। তাহলে এটা কি করবা, এই যে এই লাইনে আসো, এটা হবে e of xy minus e of x into e of y সমান 0। এখান থেকে তুমি লিখতে পারবা এই জিনিস মানে হচ্ছে সহভেদাঙ্ক, মানে কোভ্যারিয়েন্স অফ x, y সমান 0। মানে কি তোমার যদি বলে দেয় যে x, y স্বাধীন, তাহলে তুমি দেখবা যে কি প্রমাণ করতে বলেছে। যদি প্রমাণ করতে বলে যে এটা প্রমাণ করো, তাহলে তুমি ধরে নিবা যে সহভেদাঙ্কের মান 0। আর যদি তোমার সহভেদাঙ্কের মান 0 এটাই প্রমাণ করতে বলে, তাহলে ধরে নিবা যে এই জিনিসটা। আশা করি বুঝতে পারছো। এটা যদি তুমি বুঝতে পারো তাহলে হয়ে গেল মোটামুটি। তো প্রমাণটা বুঝতে পারলে এবার আমাদের আর বাকি আছে কি কি বলো তো। আমাদের কিন্তু খুব বেশি জিনিসের বাকি নাই, মোটামুটি থিওরিটিক্যাল সবকিছুই হয়ে গিয়েছে। এখন আমাদের কিছু কিছু সূত্র প্রমাণ করা বাকি আছে। দেখো এই যে এই সূত্রটা প্রমাণ করা বাকি আছে। এই যে দেখো এইটা কিন্তু আমরা ভেদাঙ্ক দিয়ে মানে প্রমাণ করতে পারি। দেখো e of x স্কয়ার আর e of x তার স্কয়ার, এটা ভেদাঙ্কের জিনিস না? দেখো এটা খুব সহজে হয়ে যাবে না। দেখো ভেদাঙ্কের সূত্র কি দেখো তো। ভেদাঙ্কের সূত্র হচ্ছে e of x স্কয়ার মাইনাস e of x হোল স্কয়ার, এমন না? এখন তুমি একটা জিনিস জানো তো, ভেদাঙ্ক হচ্ছে বিস্তারের স্কয়ার, মানে ভেদাঙ্ক হচ্ছে একটা বর্গ সংখ্যা, তাহলে এটা অবশ্যই 0 থেকে বড় হবে, 0 সমান বা তার চেয়ে বড় হবে। কোনো কিছুর স্কয়ার করে কি তুমি তো নেগেটিভ পেতে পারবে না, তুমি 0 পেতে পারো, না হলে তার চেয়ে বড়। তাহলে তুমি একটা জিনিস কিন্তু লিখতে পারো, ভেদাঙ্কের জায়গায় তুমি এই জিনিস বসিয়ে দাও তাহলেই হয়ে যাবে। দেখো e of x স্কয়ার আর e of x হোল স্কয়ার, এই জিনিস দেখে তোমার বুঝতে হবে এটা হচ্ছে ভেদাঙ্কের একটা জিনিস। আর গ্রেটার দ্যান ইকুয়াল আছে মানে তোমার বুঝতে হবে ভেদাঙ্ক দিয়ে এমন একটা গ্রেটার দ্যান ইকুয়াল একটা সম্পর্ক তৈরি করাই লাগবে। যদি তুমি কি সম্পর্ক জানো, ভেদাঙ্ক হচ্ছে একটা বর্গ সংখ্যা মানে 0 সমান বা বড়, তাহলে তুমি এটাকে যদি লিখে দাও এইভাবে, সরি এটা ভেদাঙ্ক 0 সমান বা বড়, এবার ভেদাঙ্কের জায়গায় এই জিনিস লেখো তাহলে প্রমাণটা হয়ে যায়। গ্রেটার দেন অর ইকুয়াল 0, দেখো প্রমাণ কিন্তু হয়ে গিয়েছে। প্রমাণ হচ্ছে e of x স্কয়ার গ্রেটার দেন অর ইকুয়াল, এটা পাশে পাঠাও তাহলেই হয় e of x হোল স্কয়ার। বুঝতে পারছো এই জিনিসটা? এই প্রমাণটা পরে দেখাবো না হলে। মোটামুটি এই দুইটা কিন্তু হয়ে গেল। দেখো এই দুটো প্রমাণ আমাদের কিন্তু হয়ে গিয়েছে। এবার আমাদের যে একমাত্র জিনিস বাকি আছে সেটা হচ্ছে এই যে ভেদাঙ্কের মধ্যে আমি একটা জিনিস বলছিলাম, এই ভেদাঙ্কের মধ্যে আমি প্রত্যেকটা চলককে আলাদা করে ভেদাঙ্ক লিখতে পারি মাইনাসকে প্লাস করে, যদি চলকগুলো স্বাধীন হয়। যদি অধীন হয় তাহলে আমরা কি করব? আমরা সাধারণত দুইটা চলক নিয়ে কাজ করি, তো দুইটা চলক নিয়ে আমি শুধু দেখাবো, বাকিগুলো বুঝে যাবে না। মানে দুইটার চেয়ে বেশি তোমার লাগবে না। দেখো আমি যদি এই জিনিস তোমাকে দেখাই যে ভি অফ
এক্স প্লাস মাইনাস ওয়াই, এটা আসলে কি হয় এখন যদি তোমাকে দেখাই, যদি আমি প্লাস দিয়ে দেখাই শুধুমাত্র, বইয়ে দেখবো প্রমাণ আছে, তুমি এটা দেখে নাও তাহলে বইয়ের প্রমাণটা খুব সহজেই বুঝতে পারবে। দেখো ভি অফ এক্স প্লাস ওয়াই, এটা কি হবে, এটা তুমি এভাবে লিখতে পারো না, ই অফ, এমন মানে তত্ত্বীয় সূত্রটা দেওয়া আর কি। তাহলে এখানে হবে এক্স প্লাস ওয়াই, তারপর ভি অফ এক্স এর সূত্র কি ছিল, ই অফ এক্স মাইনাস ই অফ এক্স, তাহলে এখানে এক্স প্লাস ওয়াই মাইনাস ই অফ এক্স প্লাস ওয়াই, এটা ছিল, তার স্কয়ার ছিল, বুঝতে পারছো? তো যদি এমন থাকে তাহলে এটা কি হবে, না হয় আমি একবার প্রমাণটা দেখিয়ে নিই, আমার তো মনে নেই। আচ্ছা, তো দেখো প্রমাণটা কেমন হবে। প্রমাণ না, আসলে এটা আসলে প্রমাণ আকারে দেবে না, আমি যা করছি সবকিছুই কিন্তু প্রমাণ আকারে দেবে না প্রশ্নে। তো দেখো এটা কি হবে, এটা যদি আমি লিখি ই অফ, দেখো এটা হবে হচ্ছে এক্স প্লাস ওয়াই, দেখো এখানে এটা তো গাণিতিক প্রত্যাশা, গাণিতিক প্রত্যাশার ভিতরে যদি অনেকগুলো চলক থাকে আলাদা করে দিতেই পারো, সমস্যা নেই। মানে এটা হবে ই অফ এক্স মাইনাস প্লাসে মাইনাস, মানে এটাও একটা মাইনাস, মানে ই অফ ওয়াই লিখতে পারো এভাবে। যদি লিখতে পারো, এটাকে তুমি একটু সহবেদাঙ্ক মতো করে বানানোর চেষ্টা করো। সহবেদাঙ্ক না, তুমি ভেদাঙ্কর মতোই বানাও, মানে ভেদাঙ্ক নিয়ে কাজ করছে, ভেদাঙ্ক নিয়ে বানাও। তাহলে এক্স মাইনাস ই অফ এক্স এটা একসাথে রাখো, এক্স মাইনাস ই অফ এক্স, আর তার সাথে তুমি ওয়াই মাইনাস ই অফ ওয়াই এটা একসাথে রাখো, রাখলে এটা যদি তুমি রাখো, এবার তুমি এই যে এ প্লাস বি হোল স্কয়ার সূত্র ফেলে দেয়নি, তাহলে তুমি এ প্লাস বি হোল স্কয়ার সূত্র ভাঙো, তাহলে ই অফ এ প্লাস বি হোল স্কয়ার কি হবে, এ স্কয়ার প্লাস টু বি প্লাস বি স্কয়ার, মানে এক্স মাইনাস ই অফ এক্স তার হোল স্কয়ার, এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস টু এবি এমন দিই, এক ওয়াই মাইনাস ই অফ ওয়াই তার হোল স্কয়ার প্লাস টু এবি, মানে টু গুণ এডে গুণ এডে, তাহলে টু ইন্টু, আমি এবার কপি করবো, আমি আর অত লিখবো না, তাহলে এটা কপি করে এখানে বসালাম, আর এই জিনিস কপি করে এখানে বসালাম, তো তাহলে পাওয়া গেল। এবার কি হবে, এবার দেখো তো, এটা তো গাণিতিক প্রত্যাশা, গাণিতিক প্রত্যাশার মধ্যে এই দেখো একটা পদ, এটা একটা পদ, এটা একটা পদ, তাহলে তিনটা আলাদা আলাদা পদ, তাহলে তিনটাকেই তুমি আলাদা করে গাণিতিক প্রত্যাশা করে লিখতে পারো। তাহলে এটা লিখতে পারো ই অফ, কি লিখবে এটা, এক্স মাইনাস ই অফ এক্স তার হোল স্কয়ার, এমন লিখতে পারো। এটাকে কি লিখতে পারো, ই অফ ওয়াই মাইনাস ই অফ ওয়াই তার হোল স্কয়ার, আর এটাকে কি লিখতে পারো, ই অফ টু ইন্টু এটা, এখন টু তো ধ্রুবক, ধ্রুবক তো বাইরে চলে যাওয়ানো যায় তাই না, গাণিতিক প্রত্যাশার মধ্যে ভেদাঙ্ক হলে তার স্কয়ার হিসেবে বের হয়, গাণিতিক প্রত্যাশায় তো কোনো ঝামেলা নেই, টু বাইরে যায় আর থাকে ই অফ এই জিনিস, ই অফ এটা কি হবে, এটা থাকে হচ্ছে এক্স মাইনাস ই অফ এক্স, আর থাকে হচ্ছে ওয়াই মাইনাস ই অফ ওয়াই। আশা করি বুঝতে পারছো। তো এইগুলো খাতায় লেখো কিন্তু, না হলে কিন্তু মাথায় ঢুকবে না সহজে। তো উপরের অংশগুলো আমি বাদ দিয়ে দিচ্ছি, এই অংশ, এই অংশ যদি বাদ দিয়ে দিই, এবার এই জায়গায় আসো, এই জায়গায় যদি আসো তাহলে দেখো ই অফ এক্স মাইনাস ই অফ এক্স হোল স্কয়ার, এটাকে তুমি কি লিখতে পারো, ভি অফ এক্স, না এটা তো এক্স এর ভেদাঙ্ক, প্লাস ই অফ ওয়াই মাইনাস ই অফ ওয়াই হোল স্কয়ার, এটাকে লিখতে পারো ভি অফ ওয়াই লিখতে পারো। আর দেখো প্লাস টু ই অফ এক্স মাইনাস ই অফ এক্স ইন্টু ওয়াই মাইনাস ই অফ ওয়াই, এই জিনিস কিন্তু সহবেদাঙ্কের সূত্র, এটা হচ্ছে কোভ্যারিয়েন্স অফ এক্স কমা ওয়াই। বুঝতে পারছো কিনা দেখো, ভালো করে বুঝতে পারছো কিনা দেখো, এটুকু যদি বুঝতে পারো তাহলে কাজ হয়ে গেল। তো এটা তাহলে আমার একটা সূত্র আকারে মনে রাখো, যে ভি অফ এক্স প্লাস ওয়াই, এটা কি হবে, এটা হবে ভি অফ এক্স প্লাস ভি অফ ওয়াই প্লাস টু কোভ্যারিয়েন্স অফ এক্স কমা ওয়াই। তো আমরা কিন্তু দেখছিলাম যে যখন স্বাধীন হয় তখন শুধুমাত্র এই যে এই কাজ করলে হয়ে যায়, যে শুধুমাত্র দুইটাকে আলাদা আলাদা করে যোগ করলে হয়ে যায়। কেন বলছিলাম বলো তো, যখন এটা হচ্ছে নরমাল সূত্র, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড সূত্র, এখন এক্স আর ওয়াই যদি স্বাধীন হয় তাহলে কোভ্যারিয়েন্স এর মান তখন জিরো হয়ে যায় না। যদি স্বাধীন হয়, কোভ্যারিয়েন্স মানে কি, নির্ভরশীলতা প্রকাশ করে, স্বাধীন হলে তো কোনো নির্ভরশীলতা নেই, মানে এটা জিরো হয়ে যায়, মানে তখন কিন্তু আমার ওই নিয়মই মানে দুইটাকে আলাদা করে আমি ভ্যারিয়েন্স দিয়ে দিলেই হয়ে গেল। কিন্তু যখন স্বাধীন না তখন আমার এই কোভ্যারিয়েন্সটাও টানতে হবে। এটা প্রমাণ করতে বলতে পারে, দেখো প্রমাণ খুবই সহজ, তুমি এটা আলাদা করে একটা আরেকটার মাইনাস আকারে লিখবা, এটাও এটার মাইনাস আকারে লিখবা, তারপর স্কয়ার সূত্রে ভাঙাবা, তারপর মানে ওই সূত্রগুলো তুমি যদি আয়ত্তে আনতে পারো তাহলে হয়ে যাবে। এবার তোমার একটা কাজ দিচ্ছি, যে এটা হচ্ছে ভি অফ এক্স মাইনাস ওয়াই কি হবে সেটা দেখো। দেখো আমি যদি এখানে এক্স মাইনাস ওয়াই দিতাম, তো এখানে এক্স মাইনাস ওয়াই দিতাম, তাহলে এখানে একটা মাইনাস আসতো, এখানে একটা মাইনাস আসতো,
তাহলে সবকিছু ঠিকই থাকতো। দেখো এখানে স্কোয়ার, এখানে স্কোয়ার, স্কোয়ারে তো কোনো সমস্যা নেই। এখানে এ প্লাস বি হোল স্কোয়ার না হয়ে আসতো এ মাইনাস বি হোল স্কোয়ার, এমন আসতো। তার মানে কি আসতো, এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। মানে এখানে টু এ বির আগে একটা মাইনাস আসতো, মানে টু এ বিটাকে তো আমরা শেষে দেখো টু কোভ্যারিয়েন্স অফ এক্স কমা আনেছি, মানে এখানে একটা মাইনাস আসতো। তার মানে এক্স মাইনাস ওয়াই এর যদি ভ্যারিয়েন্স করতাম তাহলে আসতো ভি অফ এক্স, ওয়াই এর জায়গায় কিন্তু প্লাসই আসতো, আমি কিন্তু শিখাইছি। এখানে কোনো মাইনাস থাকবে না, ভি অফ ওয়াই, শুধু কোভ্যারিয়েন্স এর এখানে মাইনাস আসবে। কারণ ভি অফ এক্স আর ভি অফ ওয়াই তো পেয়েছি আমি স্কোয়ার করে, দেখো ভি অফ এক্স পাইছি একটা স্কোয়ার করে, ভি অফ ওয়াই পাইছি একটা স্কোয়ার করে, এগুলো মাইনাস হওয়ার সুযোগ নেই। এখানে মাইনাস আসতো কারণ কি এ প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার মানে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এ বি। তাহলে এটা হচ্ছে মাইনাস টু কোভ্যারিয়েন্স অফ এক্স কমা ওয়াই, এমন আসতো। তো একই রকম জিনিস তুমি একটু খাতায় করে দেখবা, বইতেও আছে, এটা প্রমাণে আসবে। এগুলো আমি যা যা করালাম সবই প্রমাণ, আবার সবই ম্যাথ, বুঝতে পারছো? এখন যদি এক্স আর ওয়াই স্বাধীন হয়ে যেত তাহলে কি হতো, এক্স আর ওয়াই যদি স্বাধীন হতো মানে কি এই অংশটা হয়ে যেত জিরো, এই যে এই কোভ্যারিয়েন্স এর মান তখন জিরো হয়ে যেত। তার মানে কি সে একই জিনিস না? তার মানে এক্স প্লাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই সবকিছুতেই ভি অফ এক্স প্লাস ভি অফ ওয়াই হবে, কিন্তু তার সাথে টু ইন্টু কোভ্যারিয়েন্স অফ এক্স কমা ওয়াই এটা যোগ হবে, অথবা যদি মাইনাস থাকে তাহলে বিয়োগ হবে। আর যদি তারা স্বাধীন হয় তাহলে এই অংশ তো বাদ। তখন আমি একদম আগে যেটা শিখাছিলাম যে স্বাধীন হলে শুধুমাত্র দুইটাকে আলাদা আলাদা করে লিখবা, কোনো মাইনাস রাখবা না, মাইনাস বাদে লিখবা, সেইটা করলে হয়ে যাবে। এখন এই জিনিস প্রমাণ করতে দিতে পারে, আবার বলতে পারে যে যদি এক্স আর ওয়াই স্বাধীন হয় তাহলে এটুকু প্রমাণ করো। তাহলে কি লিখবা, এই পুরো অংশ প্রমাণ করার পর বলবা যে যদি স্বাধীন হয় তাহলে কোভ্যারিয়েন্স অফ এক্স কমা ওয়াই এটার মান জিরো, অতএব এটুকু বাদ পড়ে যাচ্ছে, এমন একটা জিনিস দেখিয়ে দিবা। তো আশা করি মোটামুটি বোঝা গিয়েছে জিনিসটা কি। আর মনে হয় শুধুমাত্র একটা প্রমাণই বাকি, এটা হচ্ছে গাণিতিক প্রত্যাশার মধ্যে এই যে এই সিম্পল একটা প্রমাণ, এই যে এই জিনিসটা বাকি, এই যে এটা, তাই না? তো এটা চলো দেখিয়ে দিই। আচ্ছা, তো এই প্রমাণটা করার জন্য আমাদের আসলে কেন্দ্রীয় প্রবণতা অধ্যায়টা লাগবে, প্রথম পত্রের কেন্দ্রীয় প্রবণতা অধ্যায়ের একটা জিনিস লাগবে। এই প্রমাণটা আমি দেখিয়ে দিই, এটা একটু অগোছালো আছে, তুমি একটু নোট খাতায় গুছিয়ে নিও। এটা হচ্ছে ই অফ এক্স অফ ওয়ান বাই এক্স গ্রেটার দেন অর ইকুয়াল টু ওয়ান বাই ই অফ এক্স। এখন এটা একটু ঝামেলারই, মানে এটাই আপাতত মানে একটু মনে রাখার মতো জিনিস। আগে সবকিছু কিন্তু তুমি যদি একবার করে ফেলো মনে থেকে যাবে এমনি, এটা একটু মনে রাখার মতো জিনিস। এখন দেখো গ্রেটার দেন ইকুয়াল আবার ওয়ান বাই সামথিং, এইগুলো থেকে তুমি একটা জিনিস বুঝতে পারো। আবার ই মানে কি বোঝায় বলো তো, ই মানে গাণিতিক গড় বোঝায় না, মানে এক্স বার বোঝায়। এটাকে আমি লিখতে পারি না এ এম আর ওয়ান বাই কিছু একটা। দেখো তোমার কেন্দ্রীয় প্রবণতা অধ্যায়ে কিন্তু হারমোনিক মিন বলে একটা জিনিস ছিল, যেটা হচ্ছে ওই তত্ত্ব সারির প্রত্যেকটা মানকে আমি উল্টিয়ে দেব, তারপরে তার গড় করব। যদি এই কাজ করি তাহলে আচ্ছা, তথ্য সারির প্রত্যেকটা মানকে আমি আগে উল্টিয়ে দেব, তারপরে তার গড় করব, গড় করার পরে ওই মানটাকে উল্টিয়ে দেব, মানে এন বাই রুট ওভার ওয়ান বাই এক্স আই। এটা করলে আমি এইচ এম পাবো। তো দেখো এটার মতোই না প্রায় এই জিনিসটা, তো মানে ওয়ান বাই সামথিং কিছু একটা আছে, তার মানে এ এম আর এইচ এম আমাকে আনতে হবে। আর কেন্দ্রীয় প্রবণতা অধ্যায়ে তুমি কিন্তু একটা জিনিস দেখে এসেছো, এ এম গ্রেটার দেন ইকুয়াল জি এম গ্রেটার দেন অর ইকুয়াল এইচ এম, এই জিনিস দেখে এসেছো। তো এটা ব্যবহার করে আমাদের করতে হবে। তাহলে আমি কি করতে পারি দেখো তো, করতে পারি যে এ এম এটাকে আমি লিখতে পারি যে ধরো আগে আমি এ এমটা লিখি, এটা হচ্ছে ই অফ এক্স, বা কি দেওয়া আছে, হ্যাঁ ই অফ এক্স, এটা হচ্ছে এ এম। আর আমি এইচ এম সমান কি লিখতে পারি, এইচ এম সমান আমি লিখতে পারি যে ওই এটা হলে, হ্যাঁ ঠিকই আছে, এই যে এখানে ই অফ এক্স আছে, তো এটা আসলে এ এম এর মতো। তো দেখো এ এম সমান ই অফ এক্স, এটা আমার এক নম্বর সমীকরণ থাকলো। এবার এইচ এম সমানও বের করতে হবে। এইচ এম সমান কি, দেখো তোমার যদি মনে না থাকে তথ্য সারির যে মানগুলো সেগুলোকে উল্টিয়ে দিবা, তারপরে তার গড় করবা, গড় করে সেই মানকে আবার উল্টিয়ে দিবা, এইভাবে। তাহলে এটা সমান কি দাঁড়াচ্ছে, এটা সমান দাঁড়াচ্ছে এন ডিভাইডেড বাই সামেশন ওয়ান বাই এক্স, এমনই রাখো এন ডিভাইডেড বাই সামেশন ওয়ান বাই এক্স। এখন এখান থেকে তুমি গাণিতিক প্রত্যাশা আনতে চাচ্ছ, কেমনে আনবা বলো তো? তুমি পুরো জিনিসটাকে তুমি যদি এইভাবে লিখতে চাও ওয়ান বাই সামেশন ওয়ান বাই এক্স তারপর এন, এটা কি তুমি লিখতে পারো? এটা এটা লিখলে এ এন তো আবার উপরে চলে যাবে, মানে এন কে তুমি নিচে এখানে ভাগ করেছো, মানে লব কেউ এন দিয়ে ভাগ করেছো, হর কেউ এন দিয়ে ভাগ করেছো, ভাগ করলে একটা কাজ হয়েছে। দেখো তো একটা জিনিস, এখানে ওয়ান আছে আর নিচে কি আছে, ওয়ান বাই এক্স তার গড় না,
1/x এর গড় হলে তুমি লিখতে পারো e এর পাওয়ার 1/x, এটা তুমি লিখতে পারো। এবারে কিন্তু তোমার কাজটা হয়ে গেছে, দেখো am তুমি পেয়ে গেছো, hm ও পেয়ে গেছো। তাহলে hm সমান 1/e⁻1/x, এটা তুমি পেয়ে গেলে। এই দুইটা জিনিস যদি তুমি পেয়ে যাও তাহলে তুমি লিখতে পারবে am greater than or equal gm greater than or equal hm। gm নিয়ে কাজ নেই, আমরা একবার hm নিয়ে কাজ করছি। তাহলে কি হবে, am এর মান কত, e⁻x greater than or equal 1/e⁻1/x। এখন শুধু কি করবো, তোমার প্রমাণে কি বলছিল, এই জিনিসটা প্রমাণে বলছিল না, মানে এই পাশে তোমার ছিল e⁻1/x আর এটা এখানে আছে, তার মানে এটা এখানে আনো আর এটা এখানে আনো, তাহলে প্রমাণ হয়ে গেল। তাহলে e⁻1/x greater than or equal 1/e⁻x, এই জিনিসটা ছিল প্রমাণে। তো এটা একটু মনে রাখার মতো জিনিস, কেন্দ্রীয় প্রবণতা অধ্যায়ের জিনিসপাতি একটু কাজে লেগেছে, তাছাড়া কিছু না। এটা একটু মুখস্থ মতোই করে রাখো, কারণ এটাও আসতে পারে। তো আমি যা যা করলাম মোটামুটি সব থিওরি কভার হয়ে গেছে। তারপর দুইটা টপিক ছিল, এই দুইটা টপিক আমি আসলে পড়িয়ে ফেলেছি। একটা হচ্ছে গাণিতিক প্রত্যাশার, মানে e(x) এর যোগ আর গুণ সূত্র, যোগ সূত্র আর গুণন সূত্র। তো যোগ সূত্র কি, যোগ সূত্র এই যেমন e(x + y), এটা হচ্ছে দুইটা চলক যোগ করলে তার গাণিতিক প্রত্যাশা, দুইটাকে আলাদা করলেও একই হয়। গাণিতিক প্রত্যাশায় তো সমস্যা নেই, আমাদের সমস্যা ছিল ভেদাঙ্কে, যেখানে সহভেদাঙ্ক নিয়ে কাজকাম চলে আসছিল, তো সেটা তুমি তো বুঝেই গেছো। যোগ সূত্র তুমি জানো, যদি এখানে মাইনাস থাকে তো এখানেও মাইনাস। গুণন সূত্রে কি, e(xy) = e(x) * e(y), এটা গুণন সূত্র, কিন্তু এটার একটা শর্ত আছে, এটা হচ্ছে x আর y স্বাধীন হতে হবে। বুঝতে পারছো? এটা কিন্তু প্রমাণ করেও দেখাইছি, এই যে এখানে এটা হচ্ছে যোগ সূত্র, এটা গুণন সূত্র, এই দুইটা একই, মানে এতক্ষণে পড়িয়ে ফেলেছি এই দুটো টপিকই। তো এইটা যদি আমি একটু নিয়ে যাই এখানে, এই যে এখানে কিন্তু আমি দেখাইছি কোভ্যারিয়েন্স অফ x, y মানে 0, কোভ্যারিয়েন্স অফ x, y লিখতে পারো e(x, y) মাইনাস এই জিনিস, মানে এই জিনিস মাইনাস এই জিনিস সমান 0 হতো, তাহলে এই জিনিস সমান এই জিনিস, তুমি খাতায় করেছো, এটা দেখো আছে। তো তাহলে কিন্তু মোটামুটি সবকিছু আমরা কভার করলাম। দেখো এই অধ্যায়ে আমি 3 ক্লাসে শেষ করতে চাচ্ছিলাম, কিন্তু এই এক ক্লাসে এই অধ্যায়ে যা যা ছিল সবকিছু হয়ে গিয়েছে, শুধু ম্যাথ করানোই বাকি। তাছাড়া এই অধ্যায়ে যত টপিক আছে, যত কিছু, সবকিছু এক ক্লাসেই হয়ে গিয়েছে। তো এই ক্লাসটা এখানে রাখছি, মোটামুটি সব টপিক কভার। যদি তুমি নিজে নিজে অঙ্কগুলো শেষ করে ফেলতে পারো তাহলে আর কোনো ক্লাস লাগবে না এই অধ্যায়ে, এটা শেষ ধরো। আর যদি কিছু কিছু ম্যাথ একটু অন্যরকম আছে, সেগুলো একটু আলাদা ক্লাসে দেখিয়ে দেবেন। তো মোটামুটি ধরে নাও অধ্যায়টা মোটামুটি শেষ, 80% শেষ। তো এই ভিডিওটা এখানে শেষ করছি, আল্লাহ হাফিজ।